বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত, বিশেষ করে মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পেশাজীবী বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের সকলকে কষ্ট করে এই অনুষ্ঠানটি সফল করার জন্য, এখানে আপনারা কষ্ট করে এসেছেন তার জন্য ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজকবৃন্দদেরকে, কারণ তারা আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে কয়েকটি কথা বলার জন্য। আমরা আজকে যদি ব্যানারটার দিকে তাকাই, তাহলে ব্যানারটার দিকে তাকালে আমরা দেখতে পাবো যে এখানে আজকে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে স্ট্র্যাটেজি ফর প্রসপারাস বাংলাদেশ। অর্থাৎ আমরা একটা সমৃদ্ধশালী, উৎপাদনশীল সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, যেটা আমরা আশা করি বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা প্রত্যেকটা মানুষ তার জ্ঞান, তার বিবেক দিয়ে আমরা দেশটার ভালো যেই জিনিসটা আশা করি সেটা এরকমই কিছু। হয়তো প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা বা জ্ঞান অনুযায়ী সে তার নিজের মতন করে চিন্তা করে, কিন্তু আমাদের চিন্তার সকলের লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু একটি, সেটা হচ্ছে প্রসপারাস বাংলাদেশ। সেটি আমরা চিন্তা করি আমাদের নিজেদের জন্য, আমরা যারাই সেটি চিন্তা করি, এবং সেটি আমরা চিন্তা করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য। তবে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, তবে এখানে একটি কথা আছে। কি সেই কথাটি? কথাটি হচ্ছে, আমি একজন পলিটিশিয়ান এবং আপনারা আয়োজকদের বক্তব্য থেকে জানতে পেরেছেন এখানে আরও কিছু রাজনীতিবিদ আমরা উপস্থিত আছি আজকে। এখানে আজকে আমরা মোটামুটিভাবে হয়তো দু ধরনের মানুষ উপস্থিত আছি। এক ধরনের মানুষ আমি বা আমরা, যারা আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য এবং দেশের জন্য। আরেক ধরনের মানুষ আপনারা যারা উপস্থিত আছেন, যাদেরকে সহজভাবে বলা হয় প্রফেশনালস, অর্থাৎ যারা পেশাজীবী বা যারা দেশকে ডাইরেক্টলি না হলেও আমাদেরকে সহযোগিতা করে আপনারা দেশকে পরিচালনা করেন, দেশের জন্য আপনারা অবদান রাখেন। একটি বিষয় নিশ্চয়ই আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না বা অস্বীকার করা সম্ভব হবে না আমাদের কাউকেই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতেই দেখেছি যেসব দেশ পৃথিবীতে উন্নতি করেছে, সেই সব দেশের সবসময় আমরা আগে দেখেছি যে উন্নতির সব কিছু আগে, যে কোনো ভালো কিছু অর্জন করার আগে একটি দেশে একটি স্থিতিশীল শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের প্রয়োজন হয়। অর্থাৎ রাজনীতিতে মতভেদ থাকবে, কিন্তু বেসিক কতগুলি রাজনৈতিক ডিবেটের অবসান যখন হয় এবং একটি সত্যিকার অর্থে স্থিতিশীল শান্তিপূর্ণ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় থাকে একটি দেশে, তখনই একটি দেশ ধীরে ধীরে সকল ক্ষেত্রে পর্যায়ক্রমে উন্নতি লাভ করে। কিন্তু দুঃখজনকভাবে হলো বাংলাদেশের ক্ষেত্রে আজকে দেশ স্বাধীনের 42 বছর পরেও বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হতে পারছে না, বিশেষ করে বর্তমান এই মুহূর্তে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে 24শে আগস্ট আমরা এই অনুষ্ঠানটা এখানে আমরা সবাই দাঁড়িয়ে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আছি। আমরা এই অগস্ট মাসে যেভাবেই হোক, অগস্ট মাসে বাংলাদেশে কিছু কিছু ঘটনা ঘটেছে গত 42 বছরের ইতিহাসে। আমরা যদি কিছুদিন আগে বাংলাদেশের বর্তমান অবহিত যে সরকার আছে, আমি একটু আগেই বলেছি যে রাজনীতির কতগুলো বিষয়, কতগুলো ডিবেটের অবসান হওয়া প্রয়োজন। যা সত্য সেটা সবার সামনে সবার জানা দরকার, কারণ সত্য জানা থাকলেই তখন সকলে ভালো কাজে, সঠিক কাজে মনোনিবেশ করতে সক্ষম হন, যখন সত্যটা সেটেল হয়ে যায়। কাজেই সবার জানার স্বার্থে আমি মনে করি আপনারা যেহেতু আমাদেরকে সাহায্য করেন, রাজনীতিবিদদেরকে, পেশাজীবী যারা উপস্থিত আছেন রাজনীতিবিদদেরকে আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন দেশটাকে গড়ে তোলার জন্য, সেই জন্য আপনাদের কাছেও কতগুলো বিষয়, রাজনৈতিক বিষয়, কতগুলো ডিবেট, কতগুলো সত্য তুলে ধরার প্রয়োজন আমি মনে করি, এবং আপনাদের মাধ্যমে আমি মনে করি এগুলো দেশের সকল মানুষের কাছে তুলে ধরা উচিত।
সেজন্য এই বিষয়টা প্রসপারাস বাংলাদেশ, এই বিষয়টি যাবার আগে আপনাদের সামনে আমি অন্য কয়েকটি বিষয়ের অবতারণা করতে চাই। কি সেই বিষয়গুলি? যে কথাটা আমি শুরু করেছিলাম যে এটি হচ্ছে অগাস্ট মাস। অগাস্ট মাসে গত 42 বছরের ইতিহাসে অগাস্ট মাসে কয়েকটি ঘটনা ঘটেছে। যেমন একটি ঘটনা ঘটেছিল 1975 সালে। 1975 সালে 15ই আগস্ট একটি ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে, একটি দুঃখজনক ঘটনা, একটি হত্যাকাণ্ড ঘটেছিল। সুধীবৃন্দ, অতিথিবৃন্দ, যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই নিন্দনীয়, কিন্তু আমরা আজকে কি দেখতে পাই? আজকে আমরা দেখতে পাই কিছু সংখ্যক লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, এবং বিশেষ করে বর্তমানে বাংলাদেশে যে অবৈধ সরকারটি আছে, সেই অবৈধ সরকারের কিছু অবৈধ ব্যক্তি, বিশেষ করে সেই সব ব্যক্তিদের নেতৃত্বে আছে অবৈধ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সোকল্ড প্রধানমন্ত্রী, সেও এইটির নেতৃত্বে আছে। এবং তারা কতগুলো কথা বলছে জনসাধারণকে, কথা বলে কতগুলো মিথ্যা কথা বলে, কতগুলো মিথ্যে তথ্য দিয়ে তারা জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন আমরা যদি 15ই আগস্ট যে ঘটনা ঘটেছিল 1975 সালে, সেই 15ই আগস্টের ঘটনায় কিন্তু ঘটনার অনেক সাক্ষী, অর্থাৎ 15ই আগস্টের ঘটনাকে কাছে থেকে দেখেছেন এরকম বহু মানুষ দেশে কিন্তু এখনও জীবিত আছেন। বহু মানুষ যারা দেখেছেন তারা এখনও বেঁচে আছেন। 15ই আগস্টে ঘটনা ঘটার আগে আমরা যদি চিন্তা করি যে 15ই আগস্টের ঘটনার প্রেক্ষাপটগুলো কিভাবে তৈরি হয়েছিল, কারা কারা সেই ঘটনা তৈরি করার জন্য অবদান রেখেছিল, কারা সেদিন শেখ মুজিবের হত্যাকাণ্ডের ক্ষেত্র প্রস্তুত করেছিল, যাতে করে শেখ মুজিব, আপনারা হয়তো অনেকে জানেন, হয়তো কেউ জানেন না, কিন্তু সবার জানার স্বার্থে বলছি, 15ই আগস্ট কিন্তু শেখ মুজিবের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবার কথা ছিল। এটি নিশ্চয়ই আপনারা অনেকে কেউ কেউ জানেন। এখন বিশ্ববিদ্যালয়ে যাতে শেখ মুজিব সেফলি যেতে না পারে, তার জন্য একটি রাজনৈতিক দল, তাদের তৎকালীন একটি রাজনৈতিক দল, তাদের কিছু কিছু সংখ্যক সদস্যদেরকে দিয়ে একটি আনস্টেবল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল। আমাদেরকে আজকে দেখতে হবে শেখ হাসিনার আশেপাশে সেই লোকগুলোকে, যারা সেই সময় সেই অবস্থা সৃষ্টি করেছিল। সেই সময় শেখ হাসিনার, বর্তমানে শেখ হাসিনার অবৈধ সরকারে তার দলের মধ্যে কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের মধ্যে কেউ কেউ সেদিন বলেছিল যে শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বানাতে হবে। আচ্ছা, এবং শুধু তাই নয়, বিভিন্ন বিদেশি মিডিয়াতে শেখ হাসিনার আশেপাশে বর্তমানে উপস্থিত এরকম অনেক নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি আছে যারা সেদিন বিদেশি মিডিয়ার সামনে বলেছিল যে, সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে শেখ মুজিব হচ্ছে স্বৈরাচার। এই সকল ব্যক্তিগুলো এখন কিন্তু শেখ হাসিনার আশেপাশে ঘোরাফেরা করছে। সুধীবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, আপনারা কি জানেন যে 14ই আগস্ট দিবাগত রাত্রে শেখ মুজিব নিজেই 3টি ট্যাঙ্ক নামানোর জন্য অর্ডার দিয়েছিল? আপনারা কি এটি জানেন? শেখ মুজিব নিজেই 3টি ট্যাঙ্ক নামানোর অর্ডার দিয়েছিল। এইটি সম্প্রতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব কাদের সিদ্দিকের একটি লেখা থেকে এই কথাটি বেরিয়ে এসেছে। কাদের সিদ্দিকী সাহেব নিজেই বলেছেন তার লেখাতে যে শেখ মুজিব কাদের সিদ্দিকী সাহেবকে বলেছিলেন যে আমি এই ইনুদের যে চক্রান্ত, ইনুরা যা সৃষ্টি করতে চাচ্ছে, তৎকালীন জাসদ যা করতে চাচ্ছে শেখ মুজিবের বিরুদ্ধে, সেই ঘটনাগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য শেখ মুজিব 3টি ট্যাঙ্ক নামানোর অর্ডার দিয়েছিল। এখন আমরা কি, অর্থাৎ এই ট্যাঙ্কগুলো কিন্তু নেমেছিল শেখ মুজিবের নিজের জ্ঞাতসারেই, তার জানার ভিতরেই। এখন আমরা যদি প্রশ্ন করি জনাব কাদের সিদ্দিকীর বক্তব্য থেকে যে শেখ মুজিব কি প্রেক্ষাপটে এই ট্যাঙ্কগুলো নামাতে বাধ্য হয়েছিল, শুধু তাই নয়, আসেন
শেখ মুজিব যেই মানুষগুলোর কারণে বাধ্য হয়ে সেদিন ট্যাঙ্ক নামানোর জন্য পারমিশন দিয়েছিল, যেই লোকগুলো সেই পরিস্থিতিটি শেখ মুজিবের বিরুদ্ধে তৈরি করেছিল, সেই ব্যক্তিগুলোই কিন্তু এখন শেখ হাসিনার আশেপাশে ঘোরাফেরা করছে। তাদের মধ্যেই অনেকে এখন শেখ হাসিনার খুব প্রিয় এবং আস্থাভাজন ব্যক্তি। আসেন আমরা আরও একটু সামনে আগাই। 1975 সালের 15ই আগস্ট মুজিব হত্যাকাণ্ডের পরিস্থিতি প্রসঙ্গে জাসদ নেতা জনাব মহিউদ্দিন আহমেদের প্রকাশিত একটি বই আছে। এই বইটি থেকে কিছু কিছু অংশ, সেদিনকার ঘটনার কিছু কিছু অংশ কয়েকদিন আগে প্রথম আলো পত্রিকায়, ঢাকায় একটি পত্রিকা আছে প্রথম আলো, সেই পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মধ্যে থেকে একটি অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সুধীবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ, আপনারা দয়া করে এটি শুনবেন। কি সেই লেখাগুলি? এতে বলা হয়েছে, 15ই আগস্ট সকালে মহসিন হলের ছাত্র নূর মোহাম্মদ ঢাকা নগর গণবাহিনীর উপপ্রধান আবুল হাসিব খানের কাছে ঢাকা নগর গণবাহিনীর কমান্ডার আনোয়ার হোসেন, বর্তমানে একজন বিতর্কিত শিক্ষক, আনোয়ার হোসেনের কাছে একটি চিরকুট নিয়ে আসেন। চিরকুটে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের অফিসে ঢাকা নগর গণবাহিনীর জরুরি সভা হবে বলে উল্লেখ ছিল। সভা শুরু হলে পরে এই বিতর্কিত শিক্ষক আনোয়ার হোসেন উপস্থিত সবাইকে বলেন, ইনভাইটেড কমার ভিতরে, ভাইজান, অর্থাৎ এই আনোয়ার হোসেন হচ্ছে মরহুম কর্নেল তাহেরের ভাই। উনি বলেন, ভাইজান সকালে রেডিও স্টেশনে গিয়েছিলেন, তিনি মেজর ডালিমকে বকাঝকা করেছেন এবং বলেছেন এখন পর্যন্ত একটা মার্শাল ল প্রোক্লেমেশন ড্রাফট করতে পারলে না। জানো কাল ইউনিভার্সিটিতে কারা বোমা ফাটিয়েছিল? দে আর মাই বয়েজ। শেখ মুজিব হত্যার দিন সকালেও এই ইনু পার্টির ভূমিকা কি ছিল, আজকে এইটা আমার মনে হয় পরিষ্কার করা উচিত, শুধু আমাদের এই হলে উপস্থিত সকলের সামনে নয়, বরঞ্চ দেশের যে 16-17 কোটি মানুষ আছে প্রত্যেকটি মানুষের কাছে উপস্থিত করা উচিত। নেতৃবৃন্দ এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, কথায় কথায় এই আওয়ামী লীগ এবং তাদের নেতৃবৃন্দ শেখ মুজিব হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার আহ্বানকারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দোষারোপ করে থাকে। আসুন খুব সংক্ষেপে আমরা দেখি তারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই কাজটি করে থাকে, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এই কাজটি করে থাকে, নিজেদের অন্যায় ঢাকার জন্য কাজটি করে থাকে, এই কাজটি করে থাকে। এখন কি সেই অন্যায় তারা করেছিল? শেখ মুজিব যখন নিহত হলেন তখন কি সুধীবৃন্দ এবং উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, তখন কি বিএনপি প্রতিষ্ঠিত ছিল? বিএনপি প্রতিষ্ঠিত তখন ছিল না। আমরা কি দেখলাম? আমরা দেখলাম শেখ মুজিব নিহত হবার পরে কারা সেদিন সরকার পরিচালনা করলো? সরকার পরিচালনা করলো শেখ মুজিবেরই খুবই ঘনিষ্ঠ একজন সহকর্মী, যার নাম ছিল খন্দকার মোশতাক, এবং মোশতাকের সাথে শেখ মুজিবেরই এবং আওয়ামী লীগেরই আরও অনেক নেতৃবৃন্দ তারা সরকার গঠন করলো, তারা মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলো। এবং এ ব্যাপারে যদি কোনো ডাউট থাকে কারো, তাহলে বর্তমানে শেখ হাসিনার যে উপদেষ্টা আছে মিস্টার এইচ.টি. ইমাম, এই এইচ.টি. ইমাম তখন ক্যাবিনেট সচিবের দায়িত্বে ছিলেন। এই ভদ্রলোককে ডেকে জিজ্ঞেস করার বিভিন্ন কায়দা আছে, সেসব কায়দায় জিজ্ঞেস করলে পরিষ্কার হয়ে যাবে যে সেদিন
কারা কারা উপস্থিত ছিল। আজকে আজকে এইসব সত্য কথাগুলো না বলে আজকে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে বিভিন্নভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে। এখন আপনারা কি এটি জানেন যে সেদিন যখন বঙ্গভবনে মোশতাক আহমেদ শপথ গ্রহণ করছিল, এই যে একটু আগে একজন বিতর্কিত শিক্ষকের কথা বললাম আনোয়ার হোসেন, তার ভাই কর্নেল তাহের, সেই তাহের সেদিন বঙ্গভবনে উপস্থিত ছিল। সুধীবৃন্দ, অতিথিবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ, আপনারা কি এই সম্পর্কে ওয়াকিফল? এই তথ্যটি কি আপনারা জানেন? যারা জানেন না, অনুরোধ করব সকলের কাছে যতটুকু সম্ভব এটি পৌঁছে দিবেন। সেদিন শুধু তাহের উপস্থিত ছিল না সেই ওথ সেরেমনিতে, তাহেরের সাথে এই যে শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন ইনু, এই ইনু উপস্থিত ছিল, এবং আরেকজন রাজনৈতিক নেতা আছে বাংলাদেশে, মিস্টার মেনন, এই মেনন সাহেবও সেদিন বঙ্গভবনে উপস্থিত ছিল। তাহলে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, নিজের লোভের কারণে, ক্ষমতার মোহের কারণে তার পিতার হত্যাকারী এবং তার পিতার হত্যার যারা প্লট তৈরি করেছিল সেই সব ব্যক্তিদের সাথেও সখ্যতা করতে পিছু পা হয় না। একজন মানুষ কতটা মস্তিষ্ক বিকৃতির অধিকারী হলে, অথবা কতটা ক্ষমতার প্রতি লোভী হলে, যারা তার পুরা পরিবারকে, বাবা মা ভাই বোন সকলকে হত্যা করেছিল, তাদের হত্যার প্লট তৈরি করেছিল, সেই সকল মানুষদের সাথে সখ্যতা করে এখন পর্যন্ত তাদেরকে পাশে নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে, তার অবৈধ সরকার পরিচালনা করছে, তার অবৈধ সকল নির্বাচনে তাদেরকে সঙ্গী করেছে। সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, এ প্রসঙ্গে ছোট্ট আরেকটি ইনফরমেশন দিয়ে আমি পরবর্তী আরেকটি প্রসঙ্গে যেতে চাই। শুধু এটিই নয়, শেখ মুজিব নিহত হবার পরে খন্দকার মোশতাক যেরকম ক্ষমতা গ্রহণ করেছিল, খন্দকার মোশতাককে আবার তাদের নিজেদের দলীয়, অন্তদলীয় ক্রন্দল বা নিজেদের ক্ষমতার কাড়াকাড়ির জন্য দেশ এবং দেশের মানুষকে তখন চরম মূল্য দিতে হয়েছিল। খন্দকার মোশতাকের বিরুদ্ধে আবার কু করে ক্ষমতা কে দখল করলো? খালেদ মোশাররফ, অর্থাৎ যে কিনা আওয়ামী লীগের আরেক নেতা রাশেদ মোশাররফের ভাই। আপনারা যদি ইতিহাসের পাতা ঘাটলে দেখবেন সেদিন খালেদ মোশাররফের পক্ষে তার মা, সে খুব সম্ভব মহিলা আওয়ামী লীগের কোনো একটা সদস্য ছিল, তার মা মহিলা আওয়ামী লীগের তাদের দলীয় স্লোগান দিয়ে ঢাকার রাজপথে মিছিল করেছিল। অর্থাৎ তারা নিজেরাই একজন আরেকজনকে খুন করেছে, একজন আরেকজনকে হত্যা করেছে, একজন আরেকজনের কাছ থেকে ক্ষমতা দখল করেছে। এই করেছে আওয়ামী লীগের ঘরের লোকেরাই। তখন বিএনপিরও সৃষ্টি হয়নি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসব থেকে তখন অনেক দূরে ছিলেন। বরং আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে খালেদ মোশাররফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি করে ক্যান্টনমেন্টে আটকে রেখেছিলেন। এই যখন অবস্থা দেশের, সেই অবস্থার মধ্যে থেকে দেশ প্রেমিক সিপাহী জনতা যখন দেখল যে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে এবং এই আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগ নামক দলটি এবং এই দলের লোকেরা দেশের সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করেছে, তারা লুটপাট হেন কিছু নাই, এন খারাপ কাজ নেই যা তারা করেছে, তখন এই সিপাহী জনতা একত্রিত হয়ে 7ই নভেম্বরের বিপ্লব সংগঠিত হলো এবং সিপাহী বিপ্লব সংগঠিত করার মাধ্যমে এই সিপাহী জনতা সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এনে দায়িত্ব অর্পণ করলো দেশে, যে আপনি দেশটিকে একটি সঠিক পথে পরিচালনা করেন। আওয়ামী লীগ
সেদিন ব্যর্থ হয়েছিল, ঠিক যেভাবে তারা 1971 সালে ব্যর্থ হয়েছিল স্বাধীনতাকামী জনগণকে নেতৃত্ব দিবার জন্য। কাজেই এই দলটি কখনোই কোনো সময় দেশ এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারেনি। সকল সময় তারা নিজেদের স্বার্থের জন্যই যুদ্ধ করেছে, নিজেদের স্বার্থের জন্যই লড়াই করেছে। সেই জন্যই ভালো কোনো অর্জন তাদের নেই। শহীদ জিয়া 26শে মার্চ 1971 সালে যেভাবে দেশের স্বাধীনতার আহ্বান করে, স্বাধীনতা যুদ্ধের আহ্বান করে, স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে দেশের মানুষকে নিয়ে, সশস্ত্র বাহিনীকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক সেইভাবেই 7ই নভেম্বর যখন সিপাহী জনতা বিপ্লব হলো, সেই সময় উনি আবার সকলকে সংগঠিত করে, একত্রিত করে সুশৃঙ্খলভাবে ধীরে ধীরে দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকলেন। এটি হচ্ছে সংক্ষিপ্তভাবে শেখ মুজিবের হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড পরবর্তী ঘটনা এবং বাস্তব সত্য কঠিন ইতিহাস। উপস্থিত সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার বিএনপির নেতৃবৃন্দ, আসুন এরপরে আমি আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। শেখ হাসিনা একটি কথা কিছুদিন আগে বলেছিল একটি অনুষ্ঠানে। আমি এখনই যেটা বললাম আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তার আগে 2 লাইন আমি পূর্বের বিষয়ে টেনে নিয়ে আসতে চাই। শেখ হাসিনা কিছুদিন আগে একটি অনুষ্ঠানে একটি কথা উল্লেখ করেছিল এই 15ই আগস্টের বিষয় নিয়ে। যেহেতু খন্দকার মোশতাক তাদেরই দলের একজন লোক, তারই চাচা ছিল, তার বাবারই সহকর্মী ছিল। এই খন্দকার মোশতাককে 15ই আগস্টের অনুষ্ঠান উপলক্ষে এক জায়গায় খন্দকার মোশতাককে শেখ হাসিনা কুলাঙ্গার শব্দটি ব্যবহার করেছিল তার নামের সাথে, খন্দকার মোশতাকের নামের সাথে। কিন্তু একটা জিনিস কি আপনারা সকলে খেয়াল করে দেখেছেন, একটু আগে আমি যেই নামগুলো বললাম, যেই ব্যক্তিগুলো শেখ মুজিবের হত্যাকাণ্ডের প্লট তৈরি করেছিল, যেই ব্যক্তিগুলো শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করেছিল আওয়ামী লীগের, যে ব্যক্তিরা শেখ মুজিবের প্লট তৈরির সাথে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল, এই ব্যক্তিগুলোই কিন্তু এখন শেখ হাসিনার চারিপাশে ঘোরাঘুরি করছে। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন। তাহলে কি শেখ হাসিনার কথা ধরে আমরা বলতে পারি না যে খন্দকার মোশতাক যদি কুলঙ্গার হয়, তারই তো সঙ্গীরা হাসিনার আশেপাশে, তাহলে কি আওয়ামী লীগ টোটালি একটা কুলঙ্গারের দল? তো বলতে হবে শেখ হাসিনা কুলাঙ্গারদেরই নেত্রী, বা আওয়ামী লীগ টোটালি ইজ এ দল অফ কুলাঙ্গার। উপস্থিত সুধীবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, আমি জানি এটা হয়তো একটা নন পলিটিক্যাল অনুষ্ঠান, কিন্তু বাধ্য হয়ে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি শীঘ্রই ফিরে আসব আমাদের অনুষ্ঠানের আসল বিষয়, আমাকে আর একটু সময় দেবেন। যে বিষয়টি আমি অবতারণা করতে চাচ্ছিলাম, আলোকপাত করতে চাচ্ছিলাম, কয়েকদিন আগে পত্রপত্রিকায় দেখলাম যে শেখ হাসিনা আমার পরিবার সম্পর্কে কিছু কথা বলেছেন, বিভিন্ন কিছু খারাপ মন্তব্য করেছেন। আমি সেই খারাপ মন্তব্যে শেখ হাসিনার কথার জবাব সেভাবে দিতে চাই না। আমি কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে ঘটনাগুলো বাস্তব, যা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ দেখেছে। সেই ঘটনাগুলো তুলে ধরে বিচার, শেখ হাসিনার কথাটি কি সঠিক না বেঠিক, এটির বিচার যেমন আপনাদের কাছে, একই সাথে বাংলাদেশের 16-17 কোটি মানুষের সামনে আমি তুলে দিতে চাই। বিকজ আমি যেহেতু রাজনীতি করি, আমার দল যেহেতু দেশের জন্য রাজনীতি করে, দেশের মানুষের জন্য রাজনীতি করে, কাজেই বিচারের ভার, বিচারের দায়িত্ব, বিশ্লেষণের দায়িত্ব আমি জনগণের কাছে ছেড়ে দিতে চাই। আসুন আমরা যদি দেখি, একটি বই বাজারে পাওয়া যায়, ইতিহাসের একটি বই। বইটির লেখক হচ্ছেন জনাব মনসুর আহমেদ। বইটির নাম হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। আচ্ছা,
এই বইতে এক জায়গায় উল্লেখ করা আছে যে পাকিস্তান আমলে সংসদের তৎকালীন যে ডেপুটি স্পিকার ছিলেন জনাব শাহেদ আলী, এই শাহেদ আলীকে শেখ মুজিবুর রহমান চেয়ারের পায়া দিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। আসুন, শুধু এটি নয়, একটি হত্যাকাণ্ড শুরু হলো। এরপরে পত্রিকায় যান, ইতিহাসের পাতায় যান, সেই সময়ের বহু মানুষ ৭৫ সালে যারা তরুণ তরতাজা যুবক ছিলেন, সেরকম বহু মানুষ আজও ঢাকা শহরে ছিলেন, সারা দেশে এরকম বহু মানুষ এখনও সুস্থ শরীরে জীবিত আছেন। এরকম অনেক মানুষকে, অনেক সাক্ষীকে যদি জিজ্ঞেস করা যায়, যদি জানা যায়, পত্রপত্রিকাকে যদি ঘাটা যায়, লাইব্রেরিতে যদি রিসার্চ পেপারগুলো দেখা যায়, দেখা যাবে স্বাধীনতার পরে শেখ মুজিব ভিন্ন মতাবলম্বী, রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এরকম প্রায় ৩০,০০০ মানুষকে হত্যা করেছিল। শুধু তাই নয়, ১৯৭৫ সালের ২রা জানুয়ারি বাংলাদেশের মাটিতে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়। সিরাজ শিকদারকে হত্যা করার মধ্যে দিয়ে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং শেখ মুজিবের মতন একজন পোড় খাওয়া রাজনীতিবিদ সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন যে কোথায় সিরাজ শিকদার, অর্থাৎ আইনের তোয়াক্কা তিনি সেদিন করেননি। শেখ মুজিব সম্পর্কে সেই সময় রিডার্স ডাইজেস্ট নামে একটি মার্কিন মাসিক আছে, পত্রিকা, সেটি মে মাসের সংখ্যায় লিখেছিল শেখ মুজিব দুটি বেসামরিক সংগঠনের উপরে নির্ভরশীল। একটি হচ্ছে তার ভাগ্নে শেখ মনির কিছু সশস্ত্র একগুঁয়ে যুবকের সংগঠন যুবলীগ, আরেকটি সংগঠন হল নিষ্ঠুর রক্ষী বাহিনী। আসুন আমরা যদি আরেকটু সামনে যাই, সেই শেখ মুজিবের সন্তান একজন ছিল শেখ কামাল। সূর্য সেন ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হল, এই হলের সামনে 7 মার্ডার কেস নামে একটি উল্লেখযোগ্য মার্ডার কেস রাজনীতির সাথে সংশ্লিষ্ট সকলেই জানেন এবং বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক পত্রপত্রিকা বইয়ে এই মার্ডারের কথা উল্লেখ করা আছে এবং সকলেই জানে যে সেদিন শেখ কামাল, শেখ মুজিবের সন্তান, এই 7টি হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। শুধু এটিই নয়, বিভিন্ন বইয়ে উল্লেখ আছে শেখ কামাল ব্যাংক ডাকাতির সাথেও বলে জড়িত ছিল। আসুন এরপরে আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যাই, শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, যে বাংলাদেশের বর্তমানে গণতন্ত্রের কণ্ঠকে চিপে ধরে আছে, যে বর্তমানে অবৈধভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে ধরে রেখেছে, যে অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে, সেই শেখ হাসিনার ব্যাপারে আমরা কি দেখি? শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখি যে সে 2008 সালে কারচুপির নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের কয়েকদিন পরে আমরা দেখলাম ঢাকার পিলখানায় 57 জন মেধাবী অফিসার সহ, 57 জন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসার সহ 74 জন মানুষ হত্যা হয়েছিল। যেই লোকটির সাথে তৎকালীন সেনাবাহিনী প্রধান মইনু আহমেদ, এর সাথেই শেখ হাসিনা গোপনে আলোচনা করে কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। এই মইনু আহমেদেরই একটি সাক্ষাৎকার আছে। এই সাক্ষাৎকারে মইনু আহমেদ উল্লেখ করেছে যে বিডিআরের ঘটনা যখন হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে এবং সে যখন শেখ হাসিনাকে এই বিষয়টি জানাতে গেল, কি কি করা উচিত সেগুলি বলতে গেল, সেই সময় ঘরে ঢুকে দেখে যে শেখ হাসিনা আরও কয়েকজন লোকজন নিয়ে খোশ গল্প করছে, চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, হাস্য উজ্জ্বল চেহারা। এটি মইনু আহমেদের সাক্ষাৎকারে উল্লেখ করা আছে। এই কথাটি এভাবে, মইনু আহমেদের কথাটি যে কতটুকু সত্য
আপনাদের অনেকেরই হয়তো মনে আছে শেখ হাসিনার একজন খুব কাছের সহকর্মী কয়েক বছর আগে তার অভিজ্ঞতা দিয়ে, শেখ হাসিনার সাথে থাকার অভিজ্ঞতা দিয়ে বেশ বড়সড় একটা বই লিখেছিল, মনে আছে আপনাদের? সেই বইতে কিন্তু সেই ভদ্রলোক সেই বইতে লিখেছিল যে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে যখন সমগ্র বাংলাদেশের মানুষ আন্দোলন করছে, সেই আন্দোলনের সময় স্বাভাবিকভাবেই এরশাদ যখন তার পুলিশ বাহিনী দিয়ে, তার সশস্ত্র গুন্ডা বাহিনীদের যখন আন্দোলনকারী কর্মীদের উপরে হামলা চালিয়েছে অস্ত্র দিয়ে, স্বাভাবিকভাবেই বেশ অনেক মানুষ সেই সময় শহীদ হয়েছে আন্দোলন করতে গিয়ে। সেই ভদ্রলোক শেখ হাসিনার সেই সহকর্মীর বইতে উল্লেখ করা আছে যে শেখ হাসিনা যেদিন জানতে পারত যে আজকের আন্দোলনে একজন মানুষ মারা গিয়েছে, সেদিন শেখ হাসিনা খুব খুশি মনে গরম ভাত খেত। চিন্তা করেন কী পরিমাণ বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এবং কী পরিমাণ ক্ষমতার জন্য লোভী হলে একজন মানুষ মারা গেলে সে সেদিন উল্লাস করে ভাত খেত। এটি সব বইয়ের রেফারেন্স দিয়ে আপনাদের সকলের সামনে আমি উপস্থাপন করছি। শুধু তাই নয়, 2006 সাল, খুব বেশি দিন আগের কথা না, আপনারা দেখেছেন যে শেখ হাসিনার আহ্বানে লগি বৈঠা নিয়ে এসে কিভাবে রাস্তায় তারা মানুষকে পিটিয়ে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, তাদের আন্দোলন, সোকল্ড আন্দোলন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা যখন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তথাকথিত আন্দোলন, সেই সময় তারা হোটেল শেরাটনের সামনে কিভাবে বাসে অ্যাসিড মেরে পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডগুলো কি তাহলে কি বলতে পারি না আমরা যে এই হত্যাকাণ্ডগুলো সাথে সরাসরি আওয়ামী লীগ জড়িত বা তাদের নেতৃবৃন্দ জড়িত? অবশ্যই আমরা বলতে পারি। শুধু তাই নয়, গত 6 বছর যদি আপনারা দেখেন, 6 বছরে আমরা কি দেখেছি? ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ বিএনপি 4 দলীয় জোটের কয়েক হাজার নেতাকর্মী গুম হয়েছে, কয়েক হাজার নেতাকর্মী হত্যা করেছে তারা। এবং শুধু তাই নয়, এই যে হেফাজতে ইসলাম, আমরা 1 বছর আগে কি দেখেছি? এই হেফাজতে ইসলাম সেই সময় হাসিনা সরকারের অনুমতি নিয়েই তারা মতিঝিলে বসলো এবং রাত্রেবেলায় আমরা কি দেখলাম? তারা এদেরকে উঠিয়ে দেবার জন্য, হেফাজতের মানুষগুলিকে উঠিয়ে দেবার জন্য নির্বিচারে কিভাবে গুলি করে প্রায় 2,5-3 হাজার মানুষকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে তো সুধীবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ, এই হত্যাকাণ্ডের সাথে তো সরাসরি শেখ হাসিনা জড়িত। কেন? কারণ ইয়াস বললে হবে না, কারণটা বুঝতে হবে। আপনারা যদি ভিডিও ক্লিপিংয়ে যান, আপনারা যদি সেই দিন পরের দিনকার নিউজ পেপারগুলো দেখেন, তাহলে দেখতে পারবেন যে অবৈধ শেখ হাসিনার তৎকালীন অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, যে কিনা বলেছিল ঝাঁকি দিয়ে বলে বিল্ডিং ফেলে দিয়েছে বিএনপি, সেই অবৈধ অপদার্থ মন্ত্রী সেদিন বলেছিল যে তারা যা কিছু করেছে সব কিছু শেখ হাসিনার তত্ত্বাবধানই করেছে। তো হাসিনার মন্ত্রী যদি বলে থাকে যে সকল কিছু তারা হাসিনার তত্ত্বাবধানেই করেছে, তাহলে এই হত্যার পুলিশ বা র্যাব যাদেরকে সেই যে হেফাজতের যেই 3-2.5 হাজার মানুষকে হত্যা করলো, তার মানে কি দাঁড়ায়? তার মানে তো দাঁড়ায় যে শেখ হাসিনা সরাসরিভাবে এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। এবার তাহলে আমি যদি বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন করি, খুনি পরিবার কি শেখ হাসিনা বা শেখ মুজিবের পরিবার নয়? খুনি পরিবার তো তাহলে প্রমাণ হলো একটির পর একটি ঘটনা দিয়ে, একটির পর একটি ঐতিহাসিক সত্য দিয়ে প্রমাণিত হলো যে খুনি পরিবার, বাংলাদেশের খুনি পরিবার হচ্ছে শেখ মুজিবের পরিবার, বাংলাদেশের খুনি পরিবার হচ্ছে শেখ হাসিনা। আসুন এবার, এই পরিবারটি শুধু খুনি পরিবার নয়। অতিথিবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, এই পরিবারটি শুধু খুনি পরিবার নয়, এই পরিবারটি হচ্ছে একটি অভিশপ্ত পরিবার বাংলাদেশের জন্য। 55,000 বাংলাদেশে যে 56,000 বর্গমাইল জায়গা, তার জন্য একটি অভিশপ্ত পরিবার। বাংলাদেশের যে 16-17 কোটি মানুষ, প্রত্যেকের জন্য এটি একটি অভিশপ্ত পরিবার। আসুন আমরা দেখি কিভাবে সে অভিশপ্ত পরিবার, এটি শুধু খুনি নয়, একই সাথে অভিশপ্ত পরিবার। এই পরিবারের প্রধান শেখ মুজিবুর রহমান 1971 সালের 10ই জানুয়ারি উনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করলেন। ওনাকে রিসিভ করার জন্য
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন এয়ারপোর্টে উপস্থিত হয়েছিল, যে মানুষগুলোর মধ্যে অনেক মানুষ সেদিন উপস্থিত ছিল যারা কেউ একদিন আগে, 7 দিন আগে, 5 দিন আগে, 1 মাস আগে নিজের অত্যন্ত আপন কাউকে স্বাধীনতা যুদ্ধে বলিদান দিয়ে এসেছেন। কিন্তু সেই মানুষগুলো সব কিছু ভুলে, সেই আত্মত্যাগ ভুলে, সেই বলিদান ভুলে, কেউ আত্মত্যাগ দিয়ে এসছে পরিবারের কোন সদস্যকে, কেউ ঘরবাড়ি সর্বশান্ত হয়ে এসছে, কেউ নিজে সর্বশান্ত হয়ে এসছে, এরকম মানুষগুলো সেদিন গিয়েছিল শেখ মুজিবকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য। কিন্তু শেখ মুজিব বাংলাদেশের মাটিতে পদার্পণ করলেন পকেটের মধ্যে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি মানুষ যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেদিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা নিজেদের ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছিল, সেই মানুষগুলো কারো প্রতি কোনো বিবেচনা না রেখে শেখ মুজিব পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশের মাটিতে ল্যান্ড করলেন। কত বড় প্রতারক হলে একজন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এরকম মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে? এটি প্রতারণার পর্যায়ে পড়ে কিনা সে বিচারের দায়িত্ব আমি আপনাদের কাছে রেখে দিলাম, যে কত বড় প্রতারণা এটি। শুধু এটিই নয়, আমরা যদি দেখি শেখ মুজিবের সময় কি দেখলাম, শেখ মুজিবের সময় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটি উপাধি পেল। কি উপাধি? বটমলেস বাস্কেট, বাংলায় বলে তলাবিহীন ঝুড়ি। আন্তর্জাতিকভাবে এটি পরিচিতি পেল বাংলাদেশ। ঠিক আছে, এরপরে তার কন্যা শেখ হাসিনা 96 সালে যখন সরকার গঠন করল, 96 সালের জুলাই মাসে সে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো তত্ত্বাবধায়কের কাছে। কিন্তু তার 1 মাস আগে জুন মাসে টিআইবির রিপোর্ট প্রকাশিত হলো, এবং টিআইবির রিপোর্টে কি দেখলাম? শেখ হাসিনার বদলতে শেখ মুজিব যেরকম বাংলাদেশকে বটমলেস বাস্কেট উপাধি দিয়েছিল, সেই স্বীকৃতি নিয়ে এসেছিল বিশ্ব দরবার থেকে বাংলাদেশের জন্য, শেখ হাসিনা কি স্বীকৃতি নিয়ে আসলো? যে বাংলাদেশ দুর্নীতিতে 1 নম্বর চ্যাম্পিয়ন দেশ। আসুন এই অভিশপ্ত পরিবারের আরও অবদান দেখি আমরা। শুধু তাই নয়, এরপরে যখন 2008 সালে সাজানো নির্বাচনের মধ্যে দিয়ে আবার সরকার গঠন করলো শেখ হাসিনা, দ্বিতীয়বারও শেখ হাসিনা সক্ষম হলো পদ্মা সেতুর টাকা লুটপাট করে বিশ্ব ব্যাংকের কাছ থেকে চোর উপাধি নিয়ে বিশ্বের দরবারে দ্বিতীয়বারের মতন আবার একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশের 16 কোটি মানুষকে উপস্থাপন করলো বিশ্ব দরবারে। সুধীবৃন্দ, আমন্ত্রিত বিশেষ অতিবৃন্দ, আমার প্রিয় নেতৃবৃন্দ, শুধু তাই নয়, আসুন এরপরে আরেকটু আমরা আগাই। এরপরে আগালে আমরা কি দেখতে পাবো? এই যে কিছুদিন আগে সো-কল তথাকথিত একটি সিলেকশনের নির্বাচন করে মানুষের মুখ বন্ধ করে দিয়ে, গণতান্ত্রিক অধিকার হরণ করে দিয়ে শেখ হাসিনা মানুষকে হত্যা করে যে ক্ষমতা দখল করে সরকার গঠন করলো, অবৈধ সরকার গঠন করলো, এই সরকার গঠন করার পরেও কিন্তু শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে আরেকটি উপাধি নিয়ে আসলো নিজের জন্য, দেশকে করলো কলঙ্কিত আন্তর্জাতিক মহলে। কি সেটি আপনারা কি জানেন? খেয়াল করেছেন? এটি হচ্ছে কি? এটি হচ্ছে অবৈধভাবে টাকা পাচার করে বাংলাদেশকে বিশ্বের দরবারে টাকা পাচারকারী দেশ হিসাবে তুলে ধরল জনসাধারণের, সমগ্র বিশ্ববাসীর সামনে। কাজেই এইসব বিষয় থেকে কি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে এটি শুধু খুনি পরিবারই নয়, এটি একটি অভিশপ্ত পরিবার। এই পরিবারটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের জন্য একটি খুনি পরিবার, একটি অভিশপ্ত পরিবার। নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, নিশ্চয়ই আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছি না। আমি ছোট্ট আরেকটি বিষয় উল্লেখ করে আমরা আজকে আমাদের মেইন বিষয়ে ফিরে যাব। সভাপতি, আমার হাতে সময় আছে তো? থ্যাংক ইউ। একটু
রিসেন্ট বিষয় নিয়ে যদি আমরা আলাপ করি বা আশেপাশে দেখি, আমরা কি দেখতে পারবো? বক্তব্যের শুরুতে আমি বলেছিলাম যে অগাস্ট মাস, 24শে আগস্ট, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিছুদিন আগে, এখনও চলছে সেসব, কয়েক বছর আগে 21শে আগস্টে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল এবং এ নিয়ে এখনও বিভিন্ন লেখালেখি পত্রপত্রিকায় হচ্ছে। আজকে আপনারা এখানে উপস্থিত আছেন, মিডিয়ার ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে বিশেষ করে মিডিয়ার ভাইরা এখানে উপস্থিত আছেন। আপনাদের সকলের সামনে আজকে আমি বলতে চাই যে এই 21শে আগস্টের হত্যাকাণ্ডের জন্য সরাসরিভাবে শেখ হাসিনা নিজে দায়ী এবং এই হত্যাকাণ্ড সম্পর্কে সে যদি প্ল্যানও করে না থাকে, এই ঘটনা সম্পর্কে, হত্যাকাণ্ডও না কিন্তু এই 21শে আগস্টের ঘটনার সম্পর্কে শেখ হাসিনা আগে থেকেই জানতো যে এরকম একটা ঘটনা ঘটবে। কেন? কারণ আপনারা যদি সেই সময়কার পত্রপত্রিকাগুলো দেখেন, সেই সময়কার টিভি চ্যানেলগুলোর নিউজগুলো দেখেন, আগের দিনের অর্থাৎ 21 তারিখ, আপনারা যদি 20 তারিখের নিউজগুলো দেখেন, 20 তারিখের টেলিভিশনের ক্লিপিংগুলো দেখেন, আপনারা দেখতে পাবেন পত্রিকাগুলো খবর দিয়েছে। ইভেন 21 তারিখ সকালেরও পত্রিকা যদি দেখেন, পত্রিকাগুলো খবর দিয়েছে, টিভি মিডিয়াগুলো খবর দিয়েছে আগের দিন যে পরের দিন মুক্তাঙ্গনে আওয়ামী লীগের জনসভা, বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ স্বরূপ মুক্তাঙ্গনে আওয়ামী লীগ জনসভা করবে। সেই জনসভায় শেখ হাসিনা বক্তৃতা করবে। আমরা টিভিতে কি দেখলাম? টিভিতে দেখলাম যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা সিকিউরিটি এনশিওর করে, কোথাও কোনো রাজনৈতিক জনসভা থাকলে পুলিশ বলেন বা আর যে সকল বাহিনী আছে যারা সিকিউরিটি এনশিওর করে, আমরা দেখলাম যে পুলিশ বলেন, র্যাব বলেন, এই সকল বাহিনীর সদস্যরা আমরা দেখলাম যে মুক্তাঙ্গনে ইঞ্চি বাই ইঞ্চি প্রত্যেকটি জায়গা তারা থরো চেক আপ করছে, যাতে পরদিন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে শেখ হাসিনার জনসভা এখানে অনুষ্ঠিত হতে পারে। জনসভার সব কিছু সম্পূর্ণ, তাদের দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত। হঠাৎ করে 1 থেকে 1.5 ঘন্টা আগে সাডেনলি তারা ডিসাইড করলো যে তারা সেখানে জনসভা করবে না। তারা তাদের পার্টি অফিসের সামনে, এই জায়গাটা জানি কি, বঙ্গবন্ধু পার্টি অফিসের সামনে তারা তাদের জনসভা অনুষ্ঠিত করবে। তাদের নেতাকর্মীরা সেখানে মুভ করে গেল। স্বাভাবিকভাবেই এত লোকজনের মধ্যে কি সিকিউরিটি এনশিওর করা সম্ভব, চেক করা সম্ভব? এবং সেটি করা সম্ভব হলো না। এখন আমি যদি প্রশ্ন করি, সেই প্রশ্ন আমার না, সে প্রশ্ন এখানেও আমার বিশ্বাস উপস্থিত প্রত্যেকটি মানুষের, এবং এই তথ্য জানার পরে উপস্থিত প্রত্যেকটি মানুষের হবে, আওয়ামী লীগের জনসভা স্থান পরিবর্তনের দায়িত্ব কার হাতে থাকতে পারে বলেন তো? ডেফিনেটলি আজকে এই অনুষ্ঠানটি এখানে হবে কিনা এটার দায়িত্ব ডেফিনেটলি সভাপতি সাহেবের সিদ্ধান্ত, তাই নয় কি? তো সেই অনুষ্ঠানটি প্রধান অতিথি, প্রধান বক্তা শেখ হাসিনা। শেখ হাসিনা না চাইলে কি আওয়ামী লীগের স্থান, জনসভার স্থান কি পরিবর্তন করা সম্ভব? এখন আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগ যদি বলে না আমরা জানতাম না, সরকার পরিবর্তন করে দিচ্ছে, তাহলে ভাই আওয়ামী লীগের উপর তো আপনাদের নিয়ন্ত্রণ নাই, ছেড়ে দেন, আমরা নিচ্ছি দায়িত্ব, আওয়ামী লীগের দায়িত্ব তাহলে আমরা নিই। এখন বিষয় হচ্ছে যে ডেফিনেটলি শেখ হাসিনার সিদ্ধান্তেই এটি পরিবর্তিত হয়েছে। আসেন এখন বলতে পারেন, বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা বলতে পারেন যে ভাই আপনি তো কথাটি বললেন, আপনার কি কোনো রেফারেন্স আছে, তাই নয় কি? আপনারা জিজ্ঞেস করতেই পারেন, দিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা খুঁজে নেবেন, আমি একটা দিচ্ছি, বাকিগুলো আপনারা খুঁজবেন। 15ই আগস্ট 2004 সালে জাতীয় সংসদের সাধারণ আলোচনায় জনাব কাদের সিদ্দিকী উঠে দাঁড়িয়ে, এই ঘটনা 21শে আগস্টের পরে, এটা 15ই সেপ্টেম্বর, কাদের সিদ্দিকী দাঁড়িয়ে কথা বলেছিলেন। কাদের সিদ্দিকী সেদিন কি বলেছিলেন দেখি আমরা। জনাব কাদের সিদ্দিকী বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনকে স্বাগত জানায়। তদন্তে কেউ সাহায্য করুক আর নাই করুক, তদন্ত হবেই। তিনি শেখ হাসিনা সহ কয়েকজন সংসদের জনসভায় হামলার ঘটনাটি তদন্তের জন্য সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আয়োজকবৃন্দ, আপনাদের সকলকে অনুরোধ করব, সাংবাদিক ভাইরা পরের লাইনটা শুনুন।
পরের লাইনটি হচ্ছে, কেন মুক্তাঙ্গন থেকে জনসভা বঙ্গবন্ধু এভিনিউতে সরানো হলো? এটি আমার কথা না, কাদের সিদ্দিকীর কথা। কাদের সিদ্দিকী সংসদের মতন জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, কেন মুক্তাঙ্গন থেকে সরিয়ে ওই জায়গায় জনসভাটা করা হলো উইদাউট এনি নোটিস? সরকারকে সুযোগ দেওয়া হলো না যে জায়গাটাকে সিকিওর করা হোক, সরকারকে সুযোগ দেওয়া হলো না যে জায়গাটিকে তন্ন তন্ন তল্লাশি করে সিকিওর করা হোক এই মানুষগুলোর জন্য। তাহলে কি আমরা ধরে নিব না যে শেখ হাসিনা এই ঘটনা সম্পর্কে আগে থেকে ওয়াকিফাল ছিল? এবং আসুন আরেকটা, শেখ হাসিনাই বোধহয় তার কথা প্রসঙ্গে বলেছে এবং আরও কয়েকজন বলেছে যারা সেখানে আওয়ামী লীগের যারা সেখানে উপস্থিত ছিল, যে আমার কিছুদিন আগে যে রাষ্ট্রপতি ছিলেন জনাব জিল্লুর রহমান, ওনার ওয়াইফ ওই ঘটনায় মারা গিয়েছিলেন, মিসেস আইভি রহমান। শেখ হাসিনাই বলেছে যে ওনাকে, আইভি রহমানকে শেখ হাসিনা অনেকবার বলেছে ট্রাকে উঠার জন্য। আপনারা খেয়াল আছে? অনেকবার বলেছে ট্রাকে উঠার জন্য। এখন শেখ হাসিনা এতবার কেন বলবে ট্রাকে ওঠার জন্য? নিশ্চয়ই শেখ হাসিনা কিছু জানতো, শেখ হাসিনা কিছু জানতো, নাহলে শেখ হাসিনা এতবার বলবে কেন? শেখ হাসিনার নিজের মুখের কথা, আমি অনেকবার তাকে দেখেছি ট্রাকের উপরে ওঠার জন্য। আরও তো নেতৃবৃন্দ ছিল, তাদেরকে না রেখে বারে বারে আইভি রহমানকে কেন শেখ হাসিনা ডাকছিল ট্রাকে ওঠার জন্য? ডেফিনেটলি শেখ হাসিনা কিছু জানতো। আজকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এই তদন্ত কমিটি কি শেখ হাসিনাকে কোনোদিন জিজ্ঞেস করেছে কিছু? কোনো জিজ্ঞেস করেনি কিছু। আজকে যারা বিচার করছেন, এটি কেস আকারে কোর্টে চলছে, কোর্টের বিচারকদের কাছে আমার আহ্বান থাকবে, ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করা হোক যে কেন সেদিন আওয়ামী লীগের মিটিংটি মুক্তাঙ্গনে না হয়ে সেদিন হঠাৎ করেই 1-1.5 ঘন্টার নোটিশে তাদের অফিসের সামনে, দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছিল। ডেফিনেটলি এর মধ্যে কিছু আছে। এবং কি সেটি হচ্ছে ক্ষমতার লোভ। সেটি হচ্ছে যেভাবেই হোক তাকে ক্ষমতায় যেতে হবে, বিএনপি সরকারকে পরাস্ত করে, বিএনপি সরকারকে বিপর্যস্ত করে, বিএনপি সরকারকে দেশের সামনে, বিদেশের সকলের সামনে বিপর্যস্ত করে, বিব্রত করে। এটিই হচ্ছে শেখ হাসিনা, এটিই হচ্ছে আওয়ামী লীগ। নেতৃবৃন্দ, আমরা কি শুনলাম 2008 থেকে বর্তমান এই স্বৈরাচারী, গণতন্ত্র হত্যাকারী, প্রেসের স্বাধীনতা হত্যাকারী আওয়ামী লীগ নামক দলটির কাছ থেকে যে বাংলাদেশের নাম দেওয়া হয়েছে ডিজিটাল বাংলাদেশ। কিন্তু আপনারা কি জানেন তথ্য প্রযুক্তি বিকাশের এই সুবর্ণ সময় ডিজিটাল বাংলাদেশের অবস্থান কোথায়? এই অভিশপ্ত পরিবারের লুটপাটের আরেকটা কাহিনী আমরা দেখি, চিন্তা করি। জাতিসংঘ পরিচালিত গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স EGDI এর সাম্প্রতিক একটি জরিপে বলেছে এ তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান 193টি দেশের মধ্যে 148তম। অথচ 2010 সালে এই ওদেরই আমলে বাংলাদেশের অবস্থান ছিল 134তম। এই ডিজিটাল বাংলাদেশের স্লোগান ব্যবহার করে এই অভিশপ্ত এই খনি পরিবারটি কিভাবে দেশে বিদেশে নিজেদের পারিবারিক ব্যবসার প্রসার ঘটাচ্ছে সেটা জানার অধিকার নিশ্চয়ই আমি মনে করি বাংলাদেশের 16-17 কোটি জনগণের আছে। নেতৃবৃন্দ, যেই বিষয়গুলো এতক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই বিষয়গুলো কতগুলি রাজনৈতিক ডিবেট। আমি মনে করি এই ডিবেটগুলোর অবসান হওয়া প্রয়োজন। বাংলাদেশের মানুষের কাছে সত্যটি উঠে আসা প্রয়োজন। বাংলাদেশের মানুষ সত্য জানলে সঠিক বিচার করতে সক্ষম হবে এবং সত্য প্রতিষ্ঠিত হলে দেশে স্বাভাবিকভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা সম্ভব, ভালো কিছু গড়ে তোলা সম্ভব। সুধীবৃন্দ, আপনাদেরকে আমার বক্তব্যের প্রথম পর্ব ধৈর্য সহকারে শোনার জন্য এবং আমাকে বলার জন্য সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং ধন্যবাদ জানিয়ে আবারও আজকের অনুষ্ঠানের সভাপতির পারমিশন সহকারে
পারমিশন নিয়ে আমি আমার প্রসপারাস বাংলাদেশ কিভাবে চিন্তা করি অ্যাজ এ পলিটিশিয়ান, কিভাবে দেখি, কিভাবে ভাবি, সেই বিষয়ে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরতে চাই। আমি আশা করি যে এ ব্যাপারেও আপনাদের পূর্ণ সহযোগিতা আমি আপনাদের কাছ থেকে পাবো সুধীবৃন্দ। এখন আমি পলিটিশিয়ান হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে, একজন মানুষের ডেফিনেটলি লিমিটেশন আছে। সে একজন মানুষ সকল কিছু জানে না, সকল কিছু বোঝা তার পক্ষে সম্ভব না, সকল কিছু করা তার পক্ষে সম্ভব না। কিন্তু কিছু জিনিস, কিছু কিছু ব্যাপারে, কিছু কিছু বিষয় আইডিয়া করা সম্ভব। এবং আপনাদের মতন আজকে যে সকল মেধাবী পেশাজীবী এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মতন মানুষদের সহযোগিতা নিয়ে আমাদের মতন রাজনীতিবিদরা দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। অন্তত গড়ে তোলা যে সূচনা, সেই সূচনাটি করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং সেই বিশ্বাস নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমার এই বক্তব্যগুলো উপস্থাপন করতে চাই। এই বক্তব্যগুলো এর আগেও যুক্তরাজ্যে লন্ডন শহরে কয়েকটি অনুষ্ঠানে আমি উপস্থাপন করেছিলাম। তারপরেও আজকে যেহেতু আপনাদের সামনে উপস্থাপনের সুযোগ আমি পেয়েছি, এই সুযোগটি আমি হারাতে চাই না। কারণ আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো দিন যদি আমি সুযোগ পাই দেশটাকে গড়ে তোলার, বাংলাদেশের মানুষ সেই সুযোগ যদি আমাকে দেন, আপনাদের মতন মানুষগুলোর সাহায্য একান্তভাবে আমার প্রয়োজন হবে। এবং সেই প্রয়োজন বোধ থেকেই আমার আইডিয়াগুলো আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। সুধীবৃন্দ, আপনাদের পারমিশন নিয়ে আমি শুরু করছি। আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চাই সেই পরিকল্পনার কথা বলছি। 2013 সালে রমজানে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিলে আমার সেই ইচ্ছার বাংলাদেশের কিছু বর্ণনা আমি উপস্থাপন করেছিলাম আপনাদের সামনে। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনারা নিশ্চয়ই সেটি অবগত আছেন। এবারও ইফতার মাহফিলে এই বিষয়ে কিছু বলেছি। আজও আপনারা পেশাজীবীদের সামনে হাজির হয়েছি আমার সেই ইচ্ছার বাংলাদেশ নিয়ে। আমার অভিজ্ঞতায় বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করার লক্ষ্যে কর্মকৌশল চিন্তার পাশাপাশি আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আপনাদের চিন্তা এবং কৌশলও জানতে চাই। অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে নতুন নতুন কৌশল বের হয়ে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একজন রাজনীতিক হিসাবে আমি আশা করতে পারি, আশা দেখাতেই পারি জনগণকে। কিন্তু এই আশা কারো একার পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। এই জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা, উদ্যোগ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা। বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশবাসীর সহযোগিতায় এই আশাগুলো বাস্তবায়ন করার প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। বাকি রাজনৈতিক জীবন উৎসর্গ করতে চাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। নিজের অবস্থান থেকে অভিজ্ঞতার আলোকে সকলের চিন্তার সমন্বয়ের ভিত্তিতে এগিয়ে যেতে চাই। জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বহু প্রত্যাশা এবং আশা নিয়েই 1971 সালে মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। স্বাধীন বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তারপরেও যে আশা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, সেই আশা বারবার বিভিন্ন কারণে হোঁচট খেয়েছে। মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত গণতন্ত্র, ভোটের অধিকার এবং বাক স্বাধীনতার জন্য 42 বছর পরও মানুষকে রাজপথে জীবন দিতে হচ্ছে। এই যুগেও হরণ করা হচ্ছে কথা বলার স্বাধীনতা। গুম হচ্ছেন রাজনৈতিক নেতাকর্মী। ভোটের অধিকারের লড়াইয়ের জন্য লড়াই করতে হচ্ছে রাজপথে। 1996 সালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পর আমরা মনে করেছিলাম ভোটের অধিকার নিয়ে আর কারো প্রশ্ন থাকবে না। সর্বসম্মত সিদ্ধান্তেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল। এটি জাতির কাছে গ্রহণযোগ্য একটি পদ্ধতি হিসাবে দেশে এবং
বিদেশে সামগ্রিকভাবে স্বীকৃতি লাভ করেছিল। কিন্তু আওয়ামী লীগ গত সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে দেশে এবং সমগ্র বিশ্বে। ভোটের অধিকার হরণ করতেই বাতিল করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। এই বছরের 5ই জানুয়ারির সোকল্ড ইলেকশনের নামে কিভাবে সিলেকশন ও ব্যালট জালিয়াতি হয়েছে আপনারা নিজেরাই দেখেছেন উপজেলা নির্বাচনে ভোট ডাকাতির করুণ চিত্র। এই অবস্থায় একটি দেশ কোনোভাবেই এগিয়ে যেতে পারে না। আমরা এখন ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আছি। এই লড়াইয়ে ইনশাল্লাহ অবশ্যই জনগণের বিজয় হবে। এই লড়াইয়ের পরও টেকসই উন্নয়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমার কিছু পরিকল্পনার কথা আপনাদের সামনে আজকে এই অনুষ্ঠানে উপস্থাপন করতে চাই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে অর্থনৈতিক মুক্তি, আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আবশ্যক। না হলে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারব না। বারবার আমাদের এই হোঁচট খেতেই হবে। সুধীবৃন্দ, একজন রাজনীতিবিদ হিসাবে আশা বা আকাঙ্ক্ষা করি এবং সেই আশা যতই আশা জাতিকে দেখাই না কেন, জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ না থাকলে কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। নানা কারণে আমাদের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখেই বাস্তবায়ন করতে হবে উন্নয়ন আর উৎপাদনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় এবং আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রতিটি মানুষ এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীকে হতে হবে আরও সচেতন। আমাদের যেতে হবে অনেক দূর। সমৃদ্ধ বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পাড়ি দিতে হবে অনেক পথ। এই পথে সঙ্গী হিসেবে পেতে চাই দেশের আপামর জনসাধারণকে। জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এনে প্রতিষ্ঠিত করতে চাই আমরা জনগণের সরকার। আপনারা জানেন, আজ যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তারাই একদিন গণতন্ত্রের কথা বলেছিল। স্বাধীনতার পর তারাই আবার গণতন্ত্রকে হরণও করেছিল। গণতন্ত্রের কবর রচনা করে প্রতিষ্ঠিত করেছিল একদলীয় বাকশাল। আবার তারাই ভোটের কথা বলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনও করেছিল। 173 দিন হরতাল, অবরোধ সহ জ্বালাও পোড়ায়ের মাধ্যমে নষ্ট করেছিল বহু কষ্টের বিনিময়ে গড়ে তোলা জাতীয় সম্পদ। দেশে বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে আতাতের মাধ্যমে 2009 সালের জানুয়ারিতে ক্ষমতায় এসে সেই দলটি আবার কেড়ে নিয়েছে ভোটের অধিকার। 5ই জানুয়ারির তথাকথিত প্রহসনের নীল নকশার নির্বাচনের নামে কি ঘটেছে দেশে আপনারা সবাই দেখেছেন। অভিনব পদ্ধতিতে জালিয়াতির নির্বাচনে প্রতিষ্ঠিত হয়েছে নবরূপে একদলীয় স্বৈরশাসন। ভোটের অধিকার ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে 20 দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া যে কর্মসূচি ঘোষণা করবেন, আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে সকলের কাছে, জাতীয়তাবাদী সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দ, কর্মী ভাইদের কাছে এবং গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের সকল সচেতন মানুষের, নাগরিকের কাছে আমার আহ্বান থাকবে, আসুন সেই আন্দোলনে শরিক হয়ে আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করে সমৃদ্ধ বাংলাদেশ, উৎপাদনশীল বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাই। সম্মানিত পেশাজীবীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠিত করতে না পারলে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যত পরিকল্পনার কথাই আমরা বলি না কেন, কোনোটিই বাস্তবায়ন সম্ভব নয়। সুশাসনের অভাবে দুর্নীতি সব পরিকল্পনাকে নদীর পানির স্রোতের মতন ভাসিয়ে দেবে। বর্তমান অবৈধ সরকারের সুশাসনের অভাব
এবং দুর্নীতির কারণে পদ্মা সেতুর পরিণতির বিষয়টি আমরা সবাই জানি। আমরা সবাই জানি সুশাসনের অভাবে এবং সিন্ডিকেটেড দুর্নীতির কারণে শেয়ার মার্কেটে কি ঘটেছিল। ক্ষুদ্র বিনিয়োগকারীদের 1 লক্ষ কোটি টাকার বেশি লুট করে নিয়েছে শাসক দলের সিন্ডিকেটেড লুটেরা, যা দিয়ে অন্তত 5টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল। ব্যাংকগুলোকে কিভাবে ফতুর করা হয়েছে, ঋণের নামে হাজার হাজার কোটি কোটি টাকা কারা লুটপাট করেছে, সেই কাহিনীর কিছু কিছু মাত্র পত্রিকায় এসেছে, যা আমরা সবাই দেখেছি এবং জানি। রেলের নিয়োগ বাণিজ্যের ঘুষের বস্তাভর্তি টাকা হাতে নাতে ধরার কাহিনী হলিউডকেও হার মানিয়েছে বলে আমি মনে করি। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে এবং হয়েছে। এই লুটপাটের সুযোগ দিতে আইন তৈরির মাধ্যমে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় শেল্টার। কুইক রেন্টালে দুর্নীতি নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য তৈরি করা হয়েছে ইন্ডিমনিটি অ্যাক্ট। আইনের মাধ্যমে ইন্ডিমনিটির আওতায় চলছে কুইক রেন্টালের নামে কুইক দুর্নীতি বা ডিজিটাল দুর্নীতি। এক কথায় বলা যায়, দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই শুধু দেওয়া হয়নি, ইন্ডিমনিটি দিয়ে প্রাতিষ্ঠানিক রূপও দেওয়া হয়েছে। এই অবৈধ সরকারের কোথায় দুর্নীতি নেই? সুধীবৃন্দ, আপনারা কি একটি সেক্টরের নাম উল্লেখ করতে পারেন যেখানে দুর্নীতি নেই এদের আমলে? টেন্ডার নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি কোথায় নেই? সেই প্রশ্নের উত্তর এখন দূরবীন দিয়েও খুঁজে বের করা অত্যন্ত মুশকিল। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি সেক্টর দুর্নীতির করাল গ্রাসে নিমজ্জিত। এই দুর্নীতি থেকে বের হয়ে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় আমাদেরকে নিতেই হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সুশাসন এবং দুর্নীতির প্রতিরোধের লক্ষ্যে 2004 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার বাংলাদেশে প্রথম স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল। পরবর্তীতে 1/11 জরুরি আইনের অবৈধ সরকার দুর্নীতি দমন কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে ভিন্ন খাতে অর্থাৎ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে। এর ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। এখন দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে দুর্নীতি কমিশনের অন্যতম প্রধান কাজ। শুধু তাই নয়, এই অবৈধ সরকারের দুর্নীতিগ্রস্ত লোকজনকে দুর্নীতিমুক্ত সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তাদের অন্যতম আরেকটি কাজ। গণতন্ত্র, সুশাসন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম সোপান। সুধীমণ্ডলী, সুশাসনের অভাবে দলীয়করণ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংসের তলানিতে নিয়ে গেছে। বর্তমানে মেধার জায়গা দখল করে নিয়েছে দলীয় বিবেচনা। আইন শৃঙ্খলা বাহিনীগুলোর দলীয়করণের চিত্র আপনারা দেখেছেন। রাষ্ট্রীয় বাহিনীগুলোর কিছু সদস্য এখন ভাড়াটে সন্ত্রাসী কাজে লিপ্ত। দলীয় এজেন্ডায় বাস্তবায়িত হচ্ছে রাষ্ট্রীয় বেতনভুক্ত বাহিনী। ভাড়ায় মানুষ খুনের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীকে দেশে এবং বিদেশে প্রশ্নবিদ্ধ করেছে। আপনারা দেখেছেন একজন মন্ত্রীর মেয়ের জামাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জের র্যাব কিভাবে 8 জন মানুষকে হত্যার পরেও কিভাবে লাশগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এরপর এই বাহিনীকে টিকিয়ে রাখার কোনো অর্থ হয় না জনগণের ট্যাক্সের টাকা। র্যাব এখন ভাড়ায় মানুষ খুনের বাহিনী হিসাবে পরিচিতি লাভ করেছে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলো আজ জনগণের নিরাপত্তার বদলে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। বিদেশি সংস্থাগুলো পর্যন্ত এখন র্যাব বিলুপ্তির দাবি জানাচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। সুশাসনের অভাব এবং দলীয়করণের পরিণতি হচ্ছে আজকের এই অবস্থা। সুধীবৃন্দ,
এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে উন্নত দেশগুলোর আলোকে লিডারশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে আধুনিক প্রশিক্ষণ, দুর্নীতির কারণগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার প্রক্রিয়া বের করে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলাই হবে আমাদের অন্যতম মূল প্রধান কাজ। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়া প্রণীত ন্যায়পাল আইনকে কার্যকর করার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। যথাযথ পর্যবেক্ষণ এবং জবাবদিহিতা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। যথাযথ পর্যবেক্ষণ এবং জবাবদিহিতা না থাকার কারণেই মূলত আমাদের দেশে বর্তমানে দুর্নীতি করাল গ্রাসে নিমজ্জিত। ভোটের মাধ্যমে সরকারকে মানুষের কাছে জবাবদিহিতার যেই সুযোগ ছিল, জনগণের কাছে জবাব দিতে ভয় বর্তমান অবৈধ সরকার সেই ভোটের অধিকার হরণ করেছে। বর্তমান অবৈধ সরকারের যেমন মানুষের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না, তেমনি সরকারি প্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তারাও একরকম জবাবদিহিতার ঊর্ধ্বে। জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের কাছে দায়বদ্ধতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক সরকার গঠনই হবে সুশাসনের মূল ভিত্তি। সুধীমণ্ডলী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শুধু দলীয়করণই হয়নি, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, বেসরকারি বিশ্ববিদ্যালয় সবই এখন দলীয়করণ হচ্ছে। দলীয় বিবেচনায় দেওয়া হচ্ছে ব্যাংক, বিমার অনুমোদন। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয় এমন ব্যবসায়ীরা পাচ্ছেন বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব। আমাদের এই নগ্ন দলীয়করণের কবল থেকে বের হয়ে যারা সেই প্রফেশনে অভিজ্ঞ তাদেরকেই দায়িত্ব দেওয়া প্রয়োজন। উপস্থিত সকল অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠান আয়োজকবৃন্দ, বর্তমানে দেশে মানবাধিকার বলতে কি আছে তা বোধহয় আর কারো জানার বাকি নেই। যখন তখন মানুষকে ধরে নিয়ে গুম করছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিত সদস্যরা। শুধু বৃন্দ, আপনারা কেউ কেউ নিশ্চয়ই অবগত আছেন যে 2011 সাল থেকে প্রতি 30শে অগাস্ট মাসের 30 তারিখ প্রতি বছর জাতিসংঘ সমগ্র পৃথিবীতে গুম করে হত্যা এর উপরে একটি দিবস পালন করে আসছে। আমি আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এবং আবারও মিডিয়ার ভাইদের মাধ্যমে বাংলাদেশের সমগ্র মানুষকে, গণতন্ত্রকামী সকল জনসাধারণকে এবং আমার দলের সকল নেতাকর্মীকে আহ্বান জানাবো যে শেখ হাসিনা যতদিন অবৈধভাবে ক্ষমতায় আছে প্রতি বছর তার বিরুদ্ধে 30শে অগাস্ট সমবেত হয়ে জাতিসংঘের সাথে একত্রতা ঘোষণা করে এই গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অনুষ্ঠান আয়োজন করা হয়। যেই সরকারের দলীয় সদস্যরা ধর্ষণের সেঞ্চুরি উৎসব করেন তাদের দিয়ে আর যাই হোক নারীর অধিকার রক্ষা করা সম্ভব নয়। মানবাধিকার সংগঠনগুলোর প্রতি মাসের পর্যবেক্ষণ রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায় ধর্ষণের সংখ্যা ক্রমেই বেড়েছে। যারা মানবাধিকার প্রোটেক্ট করবে তারাই প্রকাশ্যে রাজপথে করছে গুলি। রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হচ্ছে আইন, নিজস্ব গতিপথ থেকে সরিয়ে আইনকে পরিচালিত করা হচ্ছে রাজনৈতিক নির্যাতনের হাতিয়ার হিসাবে। বিচারের মাধ্যমে প্রমাণিত এমন চিহ্নিত খুনিদের রাজনৈতিক বিবেচনায় কারাগার থেকে দেওয়া হচ্ছে ছেড়ে। এতে খুন, সন্ত্রাস, ধর্ষণে জড়িতরা দ্বিগুণ উৎসাহে অপরাধে জড়িয়ে পড়ছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার সুরক্ষিত করতে না পারলে প্রকৃত অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে অপরাধ বাড়াটাই স্বাভাবিক। সুতরাং বিচার বিভাগকে যথাযথ স্বাধীনতার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠাই হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং মানবাধিকার সুরক্ষার অন্যতম পথ। আমি যে ভবিষ্যৎ বাংলাদেশের কথা কল্পনা করি সেখানে উপরের নির্দেশে নয়,
আইন চলবে নিজস্ব গতিপথে ইনশাআল্লাহ। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া যথাসম্ভব ন্যায় বিচার পায় সেটি নিশ্চিত করা হবে তখন রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা আর্থসামাজিকভাবে কৃষির উপরে নির্ভরশীল। গ্রামীণ জনশক্তির ৮০% প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিতে জীবিকা নির্বাহ করে। কৃষকের উৎপাদনই মানুষকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে। সীমিত জমিতে অধিক ফলনের মাধ্যমে বাড়তি খাদ্য চাহিদার যোগান দিচ্ছে কৃষক। এই জন্য কৃষি নিয়ে আমার স্বপ্নের কথা আগেও আপনাদের সামনে কয়েকবার বলেছি। কৃষি উৎপাদনের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে সমৃদ্ধির পথে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেওয়া যাবে। ফসল উৎপাদনের পর কৃষক যাতে হাসি মুখে ঘরে ফিরে, গোলাভরা ধান যাতে ন্যায্য মূল্যে চিন্তার গলার কাটা না হয়ে দাঁড়ায়, সেই ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজনীয়। শুধু ধান নয়, কৃষি জমিকে ব্যবহার করতে হবে বহুমুখী ফসল উৎপাদনে। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে কৃষি বিপ্লবের সূচনা করেছিলেন। গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে এক ফসলের জমিকে 2 থেকে 3 ফসলের জমিতে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মানের গবেষক রয়েছেন। ইতিমধ্যে ধান গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন মৌসুমের উন্নত ফলনশীল ধানের বীজ আবিষ্কার করেছে। ধান গবেষণা ইনস্টিটিউটকে আরও উন্নত গবেষণার সুযোগ করে দিয়ে ফলন বৃদ্ধি এবং কৃষিতে বৈচিত্র্য আনা সম্ভব বলে আমি বিশ্বাস করি। আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও আধুনিকায়ন করে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা চিন্তা করা যায়, যে চিন্তায় আজকে উপস্থিত গুণী পেশাজীবীবৃন্দ অবশ্যই অবদান রাখতে সক্ষম হবেন বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি স্কুল পর্যায়ে কৃষি শিক্ষাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি উন্নত দেশগুলোর মতন আমাদের দেশেও কৃষিকে একটি টেকনোলজি ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে পরিণত করা আজ সময়ের দাবি, এবং এটা করা সম্ভব। কোন অঞ্চলে কোন সবজি ফসল কোন সময় চাষ করা ফলন করা উচিত এবং তার সাথে সংশ্লিষ্ট পটেনশিয়াল ইন্ডাস্ট্রিজ কি তার ভিত্তিতে আমরা স্ট্র্যাটেজিক উপায়ে সুপরিকল্পিত এগ্রো বেইজ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে পারি। এক্ষেত্রে এক্সপোর্ট ওরিয়েন্টেড দ্রব্যাদির উপর গুরুত্ব দেওয়া যেতে পারে, যাদের একাধারে লোকাল প্রোডাকশন এবং গ্লোবাল ডিমান্ডও রয়েছে। অর্থাৎ কৃষকের উৎপাদিত পণ্যের বহুমুখী ব্যবহারের পাশাপাশি ছড়িয়ে দিতে হবে বিশ্ব বাজারে। এগ্রো বেইজ ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠার পাশাপাশি চাহিদা অনুযায়ী কৃষিপণ্য সংরক্ষণের জন্য গড়ে তোলা প্রয়োজন পর্যাপ্ত কোল্ড স্টোরেজ এবং স্পেশালাইজড কোল্ড স্টোরেজ। কৃষকের প্রয়োজনীয় মূলধনকে সহজলভ্য করার পাশাপাশি উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা আবশ্যক। এখানে ছোট একটি উদাহরণ দিতে চাই। গত বছর পেঁয়াজের দাম হঠাৎ করে বাংলাদেশের বাজারে প্রতি কেজি 100 টাকার উপরে চলে যায়। মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বহু প্রত্যাশা নিয়ে অধিক হারে পেঁয়াজ চাষ করেন। অতিরিক্ত পেঁয়াজ উৎপাদনের ফলে দাম তখন আবার কমে যায়। এতে ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে কৃষকরা পেঁয়াজ রাস্তায় ঢেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। পত্রিকার পাতায় আপনারা অবশ্যই এই সংবাদটি ছবি সহকারে দেখেছেন। এরকম প্রতিটি কৃষি পণ্যের ক্ষেত্রেই প্রায় ঘটে থাকে। কৃষক শরীরের ঘাম ঝরিয়ে পকেটের টাকা খরচ করে অধিক ফসল ফলানোর চেষ্টা করে। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেলে তখন হতাশ হয়। অধিক ফলনের পর কৃষক যাতে ন্যায্য মূল্যে যেন হতাশ হতে না হয়, আমাদের সেই ব্যবস্থা নিতে হবে। কারণ সুধীবৃন্দ, এই কৃষকরা আমাদের কারো না কারো কেউ। এই লক্ষ্যে বিশ্বের অন্যান্য কৃষিনির্ভর দেশের মতন আমাদের দেশে একটি স্বাধীন, কার্যকরী এবং শক্তিশালী কৃষি বান্ধব মূল্য নির্ধারণ কমিশন গড়ে তোলা প্রয়োজন, যাতে কৃষক উৎপাদনের পর মুনাফা নিয়ে ঘরে ফিরতে পারেন। ভোক্তাদের বিষয়েও আমাদের ভাবা প্রয়োজন।
ভোক্তারা যাতে ন্যায্য মূল্যে কিনতে পারেন সেই বিষয়টিও নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে। বর্তমানে এই বিষয়গুলো নিশ্চিত না করণের অভাবে কৃষক বঞ্চিত হয় উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যপ্রাপ্তি থেকে। অপরদিকে ভোক্তারা অধিক দাম দিয়ে কৃষিপণ্য কিনতে হয়। উৎপাদক এবং ভোক্তার মধ্যে মূল্য বৈষম্য দূর করার জন্য আজ পর্যন্ত শক্তিশালী কোনো ব্যবস্থা গড়ে তোলা যায়নি বা গড়ে ওঠেনি। দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে উৎপাদক ও ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতকরণের জন্য গ্রহণ করা প্রয়োজন বিশেষ উদ্যোগ। সুধীবৃন্দ, সময় এসেছে কৃষি খাতে দেওয়া ভর্তুকি নিয়ে নতুন করে ভাবার। দুঃখজনকভাবে আমাদের দেশে কৃষক সরাসরিভাবে কখনোই ভর্তুকির অর্থ পান না। মধ্যস্বত্ব ভোগীদের দৌরত্ব কমিয়ে কৃষি খাতের ভর্তুকি যাতে সরাসরি কৃষক পায় সেই পদ্ধতি নিশ্চিত করতে প্রয়োজন। ধানের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের নানা সবজি চাষ হচ্ছে। এছাড়া বিপুল পরিমাণ চাষি জড়িত রয়েছে মৌসুমি ফল উৎপাদনে। আম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা, কলাসহ বিপুল পরিমাণ ফল এর বাণিজ্যিক উৎপাদন হয় বাংলাদেশে। এই ফলকে কেন্দ্র করে এলাকাভিত্তিক সংরক্ষণগার বা স্পেশালাইজড কোল্ড স্টোরেজ গড়ে তোলার পাশাপাশি বহুমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সুধীবৃন্দ, আমাদের 55,000 বর্গমাইলের মানচিত্রে 16 থেকে 17 কোটির বেশি মানুষ বসবাস করছে। দেশে এই ক্রমবর্ধমান জনসংখ্যার হার একটি বিশাল সমস্যা ক্ষেত্র বিশেষে, কিন্তু আজকের এই সমস্যাই আমাদের জন্য সুদূর প্রসারী আশীর্বাদ রূপে নিয়ে আসতে পারে যদি আমরা এই বিপুল জনসমষ্টিকে একটি সুচিন্তিত, সুপরিকল্পিত, দূরদৃষ্টিসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদে রূপান্তরিত করতে পারি। এই লক্ষ্যে আমাদের স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। কর্মক্ষম যুব সমাজকে যথাযথ কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে কর্মে যোগদানের ব্যবস্থা করাই হবে আমাদের প্রধান কাজ বলে আমি মনে করি। তরুণ যুব সমাজকে কাজে লাগাতে না পারলে, কর্ম উদ্যমী ও উৎপাদনমুখী কাজে নিয়োজিত করতে না পারলে সমৃদ্ধি অর্জন করা কখনোই সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়নের মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশ যখন অনেক দূর এগিয়েছে, তখন আমাদের শিক্ষার গুণগত মান বলা যায় নিম্নের দিকে। এখনও সেই মান্ধাতা আমলের শিক্ষা পদ্ধতি চালু রয়েছে বাংলাদেশে। একসময়ের প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান পৃথিবীর সেরা 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর নেই। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে পাবলিক পরীক্ষাগুলোর আগের রাতে প্রশ্ন ফাঁস এখন কোনো নতুন ব্যাপার নয়। আমাদের মেধাবী শিক্ষার্থীরা বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অ্যাপ্লাই পর্যন্ত করতে পারে না। সরকারের নীতিমালায় তাদের এই ব্যর্থতা কি একটি জাতীয় লজ্জা নয় সুধীবৃন্দ? এই জাতীয় লজ্জা আবার সামাজিক সমস্যায় পরিণত হয় কখনো কখনো, যখন আমরা দেখি যে নগরভিত্তিক বিত্তশালী পরিবারের সন্তানরা বাধ্য হয়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা থেকে সরে এসে ইংলিশ মিডিয়াম, ও লেভেল বা এ লেভেল, আইবি বা অন্যান্য ব্যবস্থার দিকে চলে যাচ্ছে। যাদের বেটার এডুকেশনের সেই আর্থিক সামর্থ্য নেই, সেই মেধাবীদের জন্য কি আমাদের কিছুই করণীয় নেই সুধীবৃন্দ? ধনী ও গরিবের শিক্ষার ব্যবস্থার এই বৈষম্য দূর করা প্রয়োজন, যা একান্তই প্রয়োজন। গ্রামের গরিব মেধাবী ছাত্ররাও যাতে চাহিদা অনুযায়ী শিক্ষা লাভ করে, দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারে, সেই দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। শ্রোতাবৃন্দ, সময় এসেছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আনার।
নিশ্চিত করতে হবে শিক্ষা ব্যবস্থায় যেন বেরিয়ে আসে যোগ্য, কর্মঠ ও উপার্জনকারী তরুণ সমাজ। শিক্ষা জীবন শেষে বেকারত্ব নয়, সরাসরি কাজে যোগ দেবে। শিক্ষার কারিকুলাম, পাঠ্যসূচি, পাঠদান পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, ছাত্রছাত্রীদের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সব কিছুতে আনা প্রয়োজন সংস্কার। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে সাজাতে হবে সিলেবাস এবং পাঠদান পদ্ধতি, যাতে বিদেশে শিক্ষা এবং কর্মসংস্থানের গুরুত্ব পায় আমাদের শিক্ষার্থীরা। মোট কথা, আমাদের কর্মক্ষম যুব সমাজের হাতকে কর্মীর হাতে পরিণত করাই হবে শিক্ষার অন্যতম মূল লক্ষ্য বা উদ্দেশ্য। এক গবেষণার প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে 47% গ্র্যাজুয়েট পাস জনশক্তি কর্মহীন এবং অত্যন্ত দুঃখজনক বা ভয়াবহ ব্যাপার হচ্ছে এর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজার উপযোগী প্রশিক্ষিত জনশক্তি তৈরি করতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশ নতুন মাত্রা পাবে। গ্র্যাজুয়েশনের পর আর কর্মহীন থাকবে না। আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণের মাধ্যমে চলমান বাণিজ্য পরিকাঠামো দিয়েই 5 বছরের মধ্যে বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব আমাদের রেমিটেন্স। নিজেদের শ্রম ও মেধা দিয়ে তারা বয়ে আনবে দেশের জন্য সম্মান, বয়ে আনবে দেশের জন্য গৌরব। উপস্থিত সকল অতিথিবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের প্রচুর স্কলারশিপের ব্যবস্থা করা প্রয়োজন দেশে, যেন সফল শিক্ষার্থীরা তাদের মেধার জোরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বহির্বিশ্ব থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করতে পারে। যারা গবেষক তাদেরকে উৎসাহ দিতে হবে বাংলাদেশ কেন্দ্রিক অ্যাপ্লাইড রিসার্চ প্রজেক্টে ব্রত হওয়ার জন্য, যেন তাদের গবেষণার ফলাফল দেশের মানুষের সমস্যার সমাধান করতে পারে। পাশাপাশি নিশ্চিত করা প্রয়োজন যেন ব্রেইন ড্রেনের মাধ্যমে মেধাবীরা উন্নত বিশ্বে হারিয়ে না যায়। তৈরি করা প্রয়োজন ব্রেইন সার্কুলেশনের একটি উপযোগী পটভূমি। সরকারি স্কলারশিপ নিয়ে পড়াশোনা শেষে মেধাবীরা যেন দেশে ফিরে আসে এবং অন্ততপক্ষে 10 বছর পাবলিক রিসার্চ তথা পাবলিক সার্ভিসে নিজেদের নিয়োজিত রাখে। তার অনুকূল ব্যবস্থা গড়ে তোলা একান্ত প্রয়োজন। এতে করে একদিকে যেমন মেধাবীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে নিজেদের সামর্থ্যের সুষম বিকাশ ঘটাতে পারবে, অন্যদিকে তেমন দেশও উপকৃত হবে এমন ব্রাইট প্রফেশনালদের ডেডিকেটেড সার্ভিস পেয়ে। সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, স্বাধীনতা পরবর্তী কালো অধ্যায় শেষে বাংলাদেশ মূলত এগিয়ে গিয়েছিল ব্যক্তিগত ও বিদেশি বিনিয়োগের উপর ভিত্তি করে। এর সাথে যোগ হয়েছিল শহীদ জিয়ার দূরদর্শিতায় শ্রমশক্তি রফতানি করে পাওয়া বিপুল অঙ্কের রেমিটেন্স আর কৃষি বিপ্লবের ফলে নতুন উদ্যমে কাজ করে যাওয়া কৃষকদের ফসল। বাংলাদেশে গার্মেন্ট শিল্পের সূচনাও হয় শহীদ জিয়ার হাত ধরে। মধ্যপ্রাচ্যে শ্রম রফতানির দরজাও উন্মুক্ত হয়েছিল শহীদ জিয়ার প্রচেষ্টায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত 6 বছর বর্তমান অবৈধ সরকারের ভ্রান্ত নীতি আর চাটুকার বৃত্তির রাজনীতির বলি হয়ে বাংলাদেশের গার্মেন্টস আর শ্রম রফতানিতে নেমেছে ধস। বর্তমান তথাকথিত অবৈধ সরকারের আমলে শ্রম রফতানি সম্প্রসারণ দূরের কথা, বরং মধ্যপ্রাচ্যের অনেক দেশ বাংলাদেশি শ্রমিক নেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমি বিশ্বাস করি এই অচলায়তন দূর করে সুচিন্তিত উদ্যোগের মাধ্যমে নতুন শ্রমবাজার খুঁজে বের করা অবশ্যই সম্ভব।
বর্তমানে প্রায় 1 কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন। যথাযথ উদ্যোগী ভূমিকা থাকলে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণ করে এই সংখ্যাকে কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব। আমরা সবাই জানি বর্তমানে এই অবৈধ সরকারের আমলে শিল্প ঋণের নামে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর টাকা কিভাবে লুটপাট হয়েছে। শিল্প ঋণের নামে জনগণের গচ্ছিত আমানত লুটে নিয়েছে বর্তমান অবৈধ ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর নেতাকর্মীরা। অথচ এই টাকা দিয়ে গড়ে তোলা সম্ভব হতো বহু ধরনের দেশের উপযোগী শিল্প প্রতিষ্ঠান এবং যার ফলে কর্মসংস্থান হতো হাজার হাজার তরুণ, হাজার হাজার যুবকের। বর্তমান বিশ্ব ব্যবস্থায় শ্রমবাজারের মূল্য অনুযায়ী বাংলাদেশকে একটি ইন্ডাস্ট্রিয়ালাইজড দেশ হিসাবে গড়ে তোলা এখন সময়ের দাবি এবং এটা সম্ভব। চীনের মতন বিশাল জনগোষ্ঠীকে কর্মীর হাতে রূপান্তরিত করে শিল্পায়নের মাধ্যমে এগিয়ে যেতে পারলে সুধীবৃন্দ, আমাদের পক্ষে কি সেটি অসম্ভব? না, আমাদের পক্ষে সেটি মোটেও অসম্ভব নয়। এই লক্ষ্যে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী আত্মকর্মসংস্থান ভিত্তিক ক্ষুদ্র শিল্পের পাশাপাশি গড়ে তোলা প্রয়োজন মাঝারি এবং সময় ও প্রয়োজন অনুযায়ী বৃহৎ শিল্প। এর জন্য দেশে বিভিন্ন এলাকা ভিত্তিক শিল্প নগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া প্রয়োজন, যেখানে প্রতিষ্ঠিত হবে রফতানিমুখী বিশেষায়িত বা স্পেশালাইজড শিল্প কারখানা। শ্রোতাবৃন্দ, আমি বিশ্বাস করি বাংলাদেশের মেধাবীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে। সেই মেধাবীদের জায়গা করে দিতে চাকরিতে কোটার হার 5% বা তারও কম নামিয়ে আনা উচিত। মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার 5% বা তারও কম নামিয়ে আনা উচিত বলে আমি মনে করি। এছাড়া সকল বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ কিংবা পদোন্নতির ক্ষেত্রে বিদেশি নাগরিকদের উপর বাংলাদেশি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে উৎসাহিত করা প্রয়োজন প্রবাসে যেসব বাংলাদেশি রয়েছেন তারা যেন দেশে শিল্প কারখানা এবং ব্যবসা বাণিজ্য স্থাপন করতে আগ্রহ ও উৎসাহ বোধ করেন। আমাদের নিশ্চিত করা প্রয়োজন 2টি বিষয়: 1, শ্রমিকদের বেতন ও নিরাপত্তা, এবং 2, সুষ্ঠু কাজের পরিবেশ ও স্থিতিশীলতা। শ্রম, আবাসন, বিদ্যুৎ, বিপণন ও শিক্ষা, এই 5টি সুবিধার দিক থেকে স্বয়ংসম্পূর্ণ কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের মাধ্যমেও এ লক্ষ্য অতি দ্রুত কাজ শুরু করতে পারে। পাশাপাশি আমাদের আরেকটি সাবমেরিন কেবল বসানো প্রয়োজন বলে আমি মনে করি। প্রয়োজন ইন্টারনেট স্পিড বাড়ানো, প্রয়োজন ব্যান্ডউইথ প্রাইস কমানো, প্রয়োজন পেপ্যাল সহ ই-কমার্স সুবিধা প্রদান করা এবং বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা করে কর ও শুল্ক ব্যবস্থায় রিফর্ম করে রিকোয়ার্ড ইনসেন্টিভ নিশ্চিত করাও প্রয়োজন বলে আমি মনে করি। সুপরিকল্পিত পলিসি অ্যাডাপ্ট করে অচিরেই আমাদের ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট 9 লক্ষ থেকে 50 লক্ষ বা তারও অধিক করা সম্ভব। দেশের কর্মক্ষম জনসাধারণের যে 55% বেকার রয়েছে তাদের কাজের নিশ্চয়তা প্রদান করে সার্বিক অর্থনীতিকে বেগবান করাও সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশে এই মুহূর্তে 3 কোটি কর্মক্ষম বেকার রয়েছেন, যে সংখ্যা ইনশাল্লাহ 30 লক্ষ বা তার নিচে নামিয়ে আনা সম্ভব। প্রিয় পেশাজীবীবৃন্দ, অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, বর্তমানে বাংলাদেশের আরেকটি অন্যতম সমস্যা অপরিকল্পিত নগরায়ন।
সামান্য বৃষ্টি হলেই প্রধান প্রধান শহরগুলো জলবদ্ধতা, সুপেয় পানির অভাব, পয় নিষ্কাশনের দুরবস্থা, যানজট সহ ছোট ছোট বহু সমস্যায় জর্জরিত। আর সবচেয়ে বেশি সমস্যায় আমাদের রাজধানী ঢাকা, যা কিনা পৃথিবীর আবাসযোগ্য শহরগুলোর তালিকায় সবচেয়ে উপরে। শুধুমাত্র সুপরিকল্পিত পদক্ষেপই পারে এই সমস্যাগুলোর সমাধান করতে। দেশের প্রধান দুটি শহর ঢাকা ও চট্টগ্রামকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদলে মেট্রোপলিটন এরিয়া গড়ে তোলা প্রয়োজন বলে আমি মনে করি। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এই তিনটি জেলা নিয়ে গঠিত হতে পারে ঢাকা মেট্রোপলিটন এরিয়া, আর সমগ্র চট্টগ্রাম জেলা জুড়ে গঠিত হতে পারে চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া। রাজধানী ঢাকা থেকে সম্ভাব্য সকল কলকারখানা, রাসায়নিক পদার্থের গুদামসহ পরিবেশের জন্য ক্ষতিকারক সকল স্থাপনা সরিয়ে অন্যত্র স্থানান্তর করা বাঞ্ছনীয়। যেখানে সেই সকল কারখানায় বর্জ্য পরিশোধনের ব্যবস্থা থাকবে। রাসায়নিক পদার্থের গুদামগুলো সরিয়ে এমন স্থানে নেওয়া বাঞ্ছনীয় যেখানে দ্রুত অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকে এবং নিমতলির মতন কোনো ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। সুধীবৃন্দ, আমি মনে করি ঢাকার চারপাশ ঘিরে ওভারগ্রাউন্ড রেল চালু করা দরকার, যেন তা শহরের প্রধান প্রধান স্থানগুলোকে একটি নির্দিষ্ট সময় পরপর নিয়মিতভাবে কভার করে। নতুন নতুন রাস্তা নির্মাণের সাথে সাথে ঢাকা থেকে বেরোবার আরও কয়েকটি এক্সিট পয়েন্টও নির্মাণ করা প্রয়োজন। দেশ জুড়ে নতুন শিল্পাঞ্চল তৈরি করে ঢাকায় অবস্থিত কলকারখানাগুলোকে সেখানে স্থানান্তরিত প্রক্রিয়া শুরু করা সময়ের অত্যন্ত গুরুতর দাবি। একই সাথে সরকারি অফিস আদালতগুলোকেও ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে অন্য অন্য জেলাগুলোতে নিয়ে যাওয়া যেতে পারে। ঢাকার উপর থেকে চাপ কমাতে জব, এডুকেশন, সিকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার এই চারটি বিষয় বিবেচনায় নিয়ে ঢাকার নিকটবর্তী জেলাগুলোয় কয়েকটি আধুনিক স্যাটেলাইট টাউন বা স্মার্ট সিটি গড়ে তোলা এখন আবশ্যকীয় হয়ে পড়েছে। আমরা যদি এমন 10টি আন্তর্জাতিক মানসম্পন্ন স্যাটেলাইট টাউন বা স্মার্ট সিটি তৈরি করে প্রতিটিতে বর্তমানে ঢাকায় বসবাসকারী 5 লক্ষ লোককে স্থানান্তরিত করতে পারি, তবে ঢাকার উপর চাপ বহুলাংশে কমানো সম্ভব। আমন্ত্রিত নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আজকের আয়োজকবৃন্দ, সুধীবৃন্দ, কালো বিড়াল দমন করার নামে অর্থ আত্মসাৎ নয়, বরং সত্যিকার অর্থে পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে রেল যোগাযোগকে আধুনিকায়ন করা এখন সময়ের অত্যন্ত জোরালো দাবি। ঘন্টায় ঢাকা থেকে ঘন্টায় 60 থেকে 70 মাইল বেগে চলে এইরকম ট্রেনগুলো যদি আমরা স্থাপন করতে পারি এবং সেই ট্রেনগুলো যদি সেই সব ট্রেনগুলোকে যদি সেই সব স্মার্ট সিটি বা স্যাটেলাইট টাউনের সাথে আমরা কানেক্ট করে দিতে পারি, তাহলে ঢাকা শহর থেকে যে সকল জেলার ডিস্টেন্স 60-70 মাইল দূরে, সেগুলোতে যেতে মানুষের 1 ঘন্টা বা তারও কম সময় লাগবে। এবং তার ফলে কি সম্ভব? তার ফলে সম্ভব ঢাকা শহরকে যানজট মুক্ত রাখা, ঢাকা শহরের উপরে চাপ কমানো। তার ফলে সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে রেল বিপ্লব ঘটানো। যদিও দুঃখজনক হলেও সত্য, বর্তমানে শহরের এক পাশ থেকে
আরেক পাশ যেতেই, আমি অবশ্য গত 5-6 বছর যাবৎ ঢাকার বাইরে, 6 বছর যাবৎ ঢাকার বাইরে, এখান থেকে ঢাকা থেকে আগত কিছু অতিথি আছেন আমাদের, যা শুনেছি যে বর্তমানে ঢাকার এক পাশ থেকে আরেক পাশ যেতেই প্রায় 2 ঘন্টা সময় লাগে মিনিমাম, ক্ষেত্র বিশেষে তারও বেশি। অতিথিবৃন্দ, আপনারা হয়তো কেউ জানেন বা অনেকেই জানেন যে বিশ্ব জুড়ে নানা শহরের কিছু পার্টনার কাউন্টার পার্টস রয়েছে, যা পরিচিত তাদের টুইন টাউন অর সিস্টার সিটি হিসাবে। অনুরূপ নগর বৈশিষ্ট্যের ভিত্তিতে সরকারি উদ্যোগে বা প্রাইভেট উদ্যোগে যৌথভাবে স্থাপিত এসব কোঅপারেটিভ রিলেশনের মাধ্যমে শহরগুলো তাদের সিস্টার সিটির সাথে সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে থাকে। বিশ্ব উন্নয়নের এই যুগে এ ধরনের পার্টনারশিপ বাংলাদেশের প্রধান শহরগুলোর জন্য বিশাল সুযোগ নিয়ে আসতে পারে বলে আমি মনে করি। আমাদেরকে গ্লোবালি মোর কানেক্টেড করে তুলবে এই ব্যবস্থা। কিছু পার্টনার সিটি আমি ব্যক্তিগতভাবে আইডেন্টিফাই করেছি, যা এখানে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। ন্যাশনাল সিগনিফিকেন্স এবং নাগরিক বৈচিত্র্যের কারণে ঢাকার সাথে লন্ডন, নিউ ইয়র্ক ও প্যারিস, সমুদ্র বন্দর ও বাণিজ্যিক ঐতিহ্যের কারণে চট্টগ্রামের সাথে লস অ্যাঞ্জেলেস, মুম্বাই বা সাংহাই, ট্যুরিজম এবং ইমিগ্রেশন ওরিয়েন্টেশনের কারণে সিলেটের সাথে বার্মিংহাম বা ব্যাংকক, নৌ যোগাযোগের বিবেচনায় বরিশালের সাথে রিও ডি জেনেরিও বা সেন্ট পিটার্সবার্গ, শিক্ষাগত উৎকর্ষের কারণে রাজশাহীর সাথে কেমব্রিজ বা হাইডেলবার্গ, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুলনার সাথে কেপটাউন বা ডেনভার, এবং সি বিচ ভিত্তিক পর্যটনের জন্য কক্সবাজারের সাথে মিশরের শারম এল শেখ। সুধীবৃন্দ, চলুন আমরা কিছুক্ষণের জন্য শহর থেকে আবার একটু গ্রামের দিকে ফিরে যাই। গ্রামাঞ্চলে যেহেতু প্রতিনিয়ত, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, আমরা সকলেই জানি, গ্রামাঞ্চলে যেহেতু প্রতিনিয়ত অব্যবহৃত জমির পরিমাণ কমে আসছে, যা অত্যন্ত অ্যালার্মিং। জনসংখ্যা বৃদ্ধির কারণে বসতবাড়ি নির্মাণ এবং রাস্তাঘাট তৈরির কারণে, ইনফ্রাস্ট্রাকচার তৈরির কারণে এই জমির পরিমাণ প্রতি বছর প্রায় 20% হারে কমে আসছে। আমি মনে করি কিছু সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করা একান্তই দরকার এই বিষয়ের উপরে। নিশ্চিত করা প্রয়োজন যেন গ্রামবাসী ছড়িয়ে ছিটিয়ে নয়, বরং কাছাকাছি একটি নির্দিষ্ট পরিসীমার মাঝে বসবাস করেন। এছাড়া সর্বোচ্চ সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন যেন সকল বাড়িঘর হরাইজন্টালির স্থলে ভার্টিক্যালি স্থাপন করা সম্ভব হয়, যাতে স্বল্প জমিতে অনেকগুলো পরিবারের আবাসন ঘটানো যায় এবং মোর এফিশিয়েন্টলি ইলেকট্রিসিটি, পানি বা গ্যাস বা অন্য জাতীয় কিছু সাপ্লাই বা কন্ট্রোল করা সম্ভব হয়, এবং একই সাথে সিকিউরিটি ইনশিওর করা সম্ভব হয়। এই লক্ষ্যে স্থানীয় সরকার ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে কিংবা কর সুবিধা প্রদান দ্বারা বিশেষভাবে কৃষিভূমি রক্ষা করে স্বল্প ব্যয়সম্পন্ন আবাসন কাঠামো গড়ে তোলার পদক্ষেপ দ্রুত গ্রহণ করা প্রয়োজন। নতুবা আমাদের আবাদি কৃষি জমির পরিমাণ প্রতিদিন ক্রমেই কমতে থাকবে। এখনই কৃষি জমি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারলে তা ফসল উৎপাদনের উপরে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। সুধীবৃন্দ, অতিথিবৃন্দ, সম্মানিত আয়োজকবৃন্দ, জলবায়ু পরিবর্তনের ফলে সারা দুনিয়া
পরিবর্তিত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ঘনবসতির ক্ষুদ্র আয়তনের বাংলাদেশ আরও বেশি ঝুঁকিতে। ইতিমধ্যেই নদীমাতৃক বাংলাদেশ নিজের ঐতিহ্য হারাতে বসেছে। 54টি নদীর পানি প্রবাহের ওজানে বাঁধ দেওয়ার ফলে আমাদের নদীগুলি ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে। এতে প্রাকৃতিক পরিবেশের উপরে পড়ছে বিরূপ প্রভাব। ইতিমধ্যে পদ্মা শুকিয়ে যাওয়ায় রাজশাহীর বিশাল অঞ্চল মরুভূমিতে রূপান্তরিত হতে যাচ্ছে। তিস্তার কথা নাই বা বললাম, কারণ আমরা তা সবাই জানি। অনুরূপ 54টি নদী এখন আর আগের সেই রূপে নেই। ধীরে ধীরে নদীগুলো প্রাকৃতিক পরিবেশে মারাত্মক বিরূপ প্রভাব ফেলার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত 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 প্রয়োজনীয়। এজন্য আমাদেরকে করণীয় নিয়েও এখনই ভাবা প্রয়োজন গুরুতরভাবে। নদীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সুচিন্তিত উদ্যোগ এখন সময়ের কঠিন দাবি। নদীর নাব্যতা কমে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হাওর এবং বিলগুলোতে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এসব হাওর এবং বিলের ঐতিহ্য ধরে রেখে পরিবেশ বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য হাওর উন্নয়ন বোর্ডকে আধুনিক করার প্রয়োজন। ধান উৎপাদন এবং মাছের আধার হচ্ছে ছড়িয়ে ছিটে থাকা হাওর ও বিলগুলো। কিভাবে এই সম্পদকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে আরও অবদান রাখা যায়, সেই পদ্ধতি খুঁজে বের করা এখন সময়ের দাবি। এতে প্রাকৃতিক পরিবেশ যেমন বেঁচে থাকবে, তেমনি হাওর অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 60,000 কিলোটন কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়। পরিবেশ রক্ষার্থে একটি স্ট্র্যাটেজিক গোল স্বরূপ এবং আমাদের আগামী প্রজন্মের স্বার্থে এই কার্বন ডাইঅক্সাইড এমিশনকে 50,000 কিলোটনের নিচে নামিয়ে আনা প্রয়োজন। হাইব্রিড এবং ইলেকট্রিক ভেহিকলসের মাধ্যমে এখন বিশ্বের দেশে দেশে রেইস অফ গ্রিননেস হচ্ছে। সবুজ শ্যামল আমাদের বাংলাদেশি বা কেন পিছিয়ে থাকবে? আমরা যদি পুরাতন বেসরকারি যানবাহনগুলোকে রিপ্লেস করে হাইব্রিড ভেহিকেলে নিয়ে আসি, তবে প্রতিটি যানবাহন 50 থেকে 55% কম কার্বন ডাইঅক্সাইড বাতাসে প্রেরণ করবে এবং চলার ক্ষেত্রে 45 থেকে 55% কম তেলের প্রয়োজন হবে। এতে আমাদের সুবিধা দুটি। একদিকে আমাদের পরিবেশ অনেক ফ্রেশ এবং সবুজ থাকবে, অন্যদিকে যে জ্বালানি তেল ইম্পোর্ট করি আমরা, সেই তেল ইম্পোর্টের পরিমাণ আমাদের কমে যাবে, যার ফলে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হব। যে বৈদেশিক মুদ্রাটা আমরা এখান থেকে সাশ্রয় করতে সক্ষম হব, সেটিকে আমরা আমাদের কৃষি খাত এবং ভোকেশনাল এডুকেশনের খাত, এই দুটি খাতে আমরা ট্রান্সফার করতে পারব। অবশ্যই যখন এরকম সিচুয়েশন তৈরি হবে, এখানে যারা উপস্থিত আছেন প্রফেশনস, আপনাদের সাথে এবং আপনাদের মতন আরও যারা স্পেশালাইজড প্রফেশনস আছেন, তাদের সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলি আরও সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে বা করা হবে। শ্রোতৃবৃন্দ, একটি দেশের মোট আয়তনের 25% বনায়নের কথা থাকলেও আমাদের দেশে এর হার আশঙ্কাজনকভাবে 9% নিচে নেমে গিয়েছে। আমি মনে করি গ্লোবাল ওয়ার্মিং ও গ্রিন হাউস এফেক্টের বৈশ্বিক প্রেক্ষাপটের জন্য গ্রিন রেভলিউশন ঘটানোর এটাই সময়। এই লক্ষ্যে বিদেশ থেকে নানা আকারের পরিবেশ বান্ধব গাছ, ছোট গাছ নয়, বড় বড় গাছ, আপনারা যারা এখানে বহুদিন যাবৎ এই ইউকেতে বাস করছেন বা লন্ডনে বাস করছেন, নিশ্চয়ই অনেকেরই গার্ডেনিং করার শখ আছে এবং এই শখ থেকে নিশ্চয়ই আপনারা অনেকেই এখানকার কোনো কোনো গার্ডেন সেন্টারে আপনারা গিয়েছেন। গার্ডেন সেন্টারে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে শুধু ফুলের গাছ নয়,
এই গার্ডেন সেন্টারগুলোতে বড় বড় প্লাস্টিক টাবের মধ্যে, পটের মধ্যে বড় বড় আস্ত আস্ত গাছ পর্যন্ত থাকে, 10-12 ফিট 15 ফিট বড় বড় গাছগুলো পর্যন্ত থাকে। সেই গার্ডেন সেন্টারগুলো অর্ডারের ভিত্তিতে ওই গাছগুলো বিক্রয় করে। কোনো একটি বাড়ি, যেখানে নতুন বাড়ি নির্মাণ হচ্ছে, সেখানে সকালবেলায় আপনি দেখলেন কোনো গাছ নেই, বাড়িটি নির্মাণ হয়ে গেছে, কোনো গাছ নেই। পরের দিন হয়তো অফিসে যাওয়ার সময় দেখলেন বা অফিস থেকে ফেরার সময় দেখলেন সেখানে একটি আস্ত গাছ দাঁড়িয়ে আছে। এই গার্ডেন সেন্টারগুলি এই গাছগুলোর ব্যবস্থা করে। আমরা যেটা করতে পারি, আমরা বাংলাদেশে আগামী 5 বছর বা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশের জলবায়ুর সাথে, বাংলাদেশের পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ যেই গাছগুলো বা প্রচুর বৃষ্টিপাতের কারণ হয়ে থাকে, এইরকম গাছগুলো আস্ত আস্ত গাছগুলো নিয়ে এসে আমরা সরাসরি সেই গাছগুলো রোপণ করতে পারি, যেগুলো আমাদের পরিবেশের জন্য ফ্রেন্ডলি হবে, যেগুলো আমাদের পরিবেশের জন্য উপকারী হবে। সুধীবৃন্দ, পাশাপাশি আমি এও মনে করি যে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচির মাধ্যমে পানির প্রকট সমস্যার সমাধান করা প্রয়োজন। ঢাকাসহ সকল বড় শহরে সিঙ্গাপুরের ন্যায় সুপেয় পানি ধরে রাখতে রিজার্ভার তৈরি করে সারা বছর বৃষ্টির পানি সংরক্ষণ করা উচিত। এছাড়া এই রিজার্ভগুলোর পাশেই বড় বড় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে পয় নিষ্কাশন ব্যবস্থা হতে অপেক্ষাকৃত, আমরা যারা লন্ডন শহরে থাকি বা ইউকেতে থাকি, লন্ডন সহ ইউকের অনেক শহরেই পানিগুলো কিন্তু রিসাইকেল হয়। যেসব পানি আমরা ব্যবহার করি এটাই আবার রিসাইকেল করে ফ্রেশ করে তারা এই পানিগুলো সাপ্লাই করে থাকে। ঠিক এই ব্যবস্থা আমরা দেশেও গড়ে তুলতে পারি। কয়েক ধাপে পিউরিফাই করে রিজার্ভারে এই পানিগুলোকে জমা করা সম্ভব। এই পানি শহরগুলোতে সাপ্লাই করা যায় যাতে পানির জন্য শহরবাসীকে আর দুর্ভোগ পোহাতে না হয়। যদিও ঢাকার হাতির ঝিলে এমন একটি রিজার্ভার তৈরি করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু দূরদর্শিতার অভাবে তা ব্যর্থ হয়েছে। সুধীবৃন্দ, এবার সংক্ষেপে, যদিও সাবজেক্টটি বিশাল, সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমার বক্তব্য অনেক লম্বা হয়ে যাতে হয়তো অনেকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। ইম্পর্টেন্ট সাবজেক্টটাকেই সংক্ষেপে আরেকটি ইম্পর্টেন্ট সাবজেক্টকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। কি সেটি? বিদ্যুৎ ব্যবস্থাপনা। সুধীবৃন্দ, বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশান্বিত হতে গিয়ে আমাদের সবার মনেই বর্তমানে যে কমন দ্বিধাটি রয়েছে সেটি হচ্ছে দেশের বিদ্যুৎ ঘাটতি। বিদ্যুতের দীর্ঘমেয়াদী ও পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে আমাদের প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করে অর্থোডক্স অ্যাপ্রোচকে কমপ্লিমেন্ট করার জন্য রিনিউয়েবল এনার্জির পথে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের লক্ষ্য হওয়া উচিত 2025 সাল নাগাদ দেশের বিদ্যুৎ উৎপাদন 25,000 মেগাওয়াটে উন্নীত করার পাশাপাশি মোট বিদ্যুতের 25% রিনিউয়েবল সোর্স থেকে উৎপাদনের ব্যবস্থা করা। এক্ষেত্রে আমাদেরকে সোলার, টাইডাল ওয়েভ ও উইন্ড এর সর্বোচ্চ সদ্ব্যবহারে মনোনিবেশ করা প্রয়োজন। সোলার পাওয়ারের ক্ষেত্রে ফ্যামিলি ও এসএমই সাবসিডাইজ দিয়ে তাদের কাছে সোলার এনার্জিকে সহজলভ্য ও আকর্ষণীয় অপশন হিসাবে গড়ে তোলা যায়। সারা দেশে 7টি বিভাগের প্রতিটিতে সোলার পার্ক স্থাপন করা যেতে পারে। সোলার পার্কগুলো থেকে পাওয়া বিদ্যুৎ অত্র বিভাগগুলোর বিদ্যুতের চাহিদা পূরণে সহায়ক হবে বলে আমি মনে করি। টাইডাল ওয়েভের ক্ষেত্রে আমরা আমাদের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলকে ব্যবহার করতে পারি। বর্তমানে আমাদের উপকূলীয় অঞ্চলের ওয়েভের চেয়ে অনেক দুর্বল ওয়েভ দিয়েই অস্ট্রেলিয়া বিদ্যুৎ উৎপাদন করছে। তাহলে আমরা কেন তার থেকে অনেক শক্তিশালী ওয়েভ থাকা সত্ত্বে সেটি পারবো না? আমাদের খরস্রোতা সন্দ্বীপ চ্যানেলে বাঁধ দিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা যাচাই করে দেখা যেতে পারে। একই এলাকায় উচ্চ বায়ু প্রবাহের সুবিধা গ্রহণ করে উইন্ড এনার্জি উৎপাদনও করা সম্ভব। পাশাপাশি ওয়েস্ট এবং বায়োফুয়েল থেকে
বিদ্যুৎ উৎপাদনের অভিনব পদ্ধতিগুলো আমাদের বিবেচনায় রাখা প্রয়োজন। বিশেষভাবে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে সায়েন্টিফিক ওয়েস্ট ও রাবিশ ডিসপোজাল প্রসিডিউর দ্বারা সেখান থেকে এনার্জি জেনারেট করে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিসিটি স্টোরেজ অ্যাড্রেস বলে সম্ভব বলে আমি মনে করি। তবে লক্ষ্য রাখতে হবে বিদ্যুতের জন্য যেন আমাদের পরিবেশকে মূল্য দিতে না হয়। সুন্দরবনের রামপালে পরিবেশ বিধ্বংসী একটি বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে দেশব্যাপী জনমত গঠিত হয়েছে। যে বিদ্যুৎ কেন্দ্র আমাদের প্রতিবেশী দেশে পরিবেশের ইস্যুতে অনুমোদন পায়নি, সর্বত জনমতের বিরুদ্ধে এবং একাধিক অল্টারনেটিভ সোর্স থাকা সত্ত্বেও কোন অজ্ঞাত কারণে কার অর্থনৈতিক লাভের বা সুবিধার কারণে সরকার এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন, অবৈধ সরকার, বর্তমানের বাংলাদেশের অবৈধ সরকার এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করতে চাইছে, সংশ্লিষ্ট গবেষক ও বিশেষজ্ঞদের একাধিক প্রতিবেদনে আপনারা দেখছেন যে কার্বন ইমিশন, সুন্দরবন সংলগ্ন নৌপথের দূষণ আর প্ল্যান্টের টক্সিক ওয়েস্টের ফলে রামপাল কিভাবে সুন্দরবনকে ধ্বংস করবে। এভাবে পরিবেশকে শেষ করে দিয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চিন্তা পরিহার করা একান্তই প্রয়োজন। সুধীবৃন্দ, আমাদের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে নারী। নারীদের উন্নয়নে অংশীদার করতে না পারলে লক্ষ্য অর্জন করা কারো পক্ষে সম্ভব নয়। আমাদের আর্থসামাজিক অবস্থানের সঙ্গে সঙ্গিত রেখে নারীদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। নারী শিক্ষায় আজকের যেই জোয়ার, সেটি সূচনা করেছিলেন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, আজকে বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৬০টিরও অধিক। ১৯৯১ সালে সরকার গঠনের পরই দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম মেয়েদের মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা, মেয়েদের স্কুলে আসতে উৎসাহিত করার লক্ষ্যে উপবৃত্তি চালু করেছিলেন। এছাড়া প্রাথমিক বিদ্যালয় সবার জন্য চালু করেছিলেন শিক্ষার বিনিময় খাদ্য কর্মসূচি। এই কর্মসূচির ফলেই মেয়েদের স্কুলে আসা বেড়ে যায় এবং শিক্ষায় অভূতপূর্ব সাড়া জাগে। এ ধরনের বিশেষ কর্মসূচি চালুর মাধ্যমে মেয়েদেরকে আমাদের উন্নয়নের অংশীদার করা প্রয়োজন। সুধীবৃন্দ, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, সম্মানিত সভাপতি, আমি আশা করি বর্ণিত পরিকল্পনাগুলো যথাযথ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। এটি আমার দৃঢ় বিশ্বাস। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা, স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে পাবো আমরা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারবো হানাহানি মুক্ত একটি সমৃদ্ধশালী, উৎপাদনশালী, সমৃদ্ধ বাংলাদেশ। আর এই সুন্দর আগামী নির্মাণ করতে দরকার অগণতান্ত্রিক, একদলীয় স্বৈরশাসকের পরিবর্তে সত্যিকারভাবে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সরকার। সবার প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আমরা এই একদলীয় সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে বিদায় করে জনগণের সরকার, জনগণের সরাসরি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করি। পরিশেষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, উপস্থিত পেশাজীবীবৃন্দ, অনুষ্ঠানের উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, যারা অনুষ্ঠানকে সফল করেছেন, এখানে উপস্থিত হয়ে সফল করার জন্য সহযোগিতা করেছেন যে সকল সাংবাদিক ভাইরা, সফল করার জন্য সহযোগিতা করেছেন যে সকল ভলেন্টিয়ার ভাইরা, সকলকে ধন্যবাদ জানিয়ে
আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে আরও ভালো, আরও সুন্দর পরিবেশে, আরও গুরুত্বপূর্ণ দেশের ব্যাপারে, দেশের জনগণের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনার সুযোগ হবে, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।